স্টুডেন্ট প্রত্যেককে বলছি। আফটারনুন স্যার। হ্যালো। তোমরা এখানে যারা স্টুডেন্ট রয়েছো প্রত্যেককে বলবো, তোমাদের মোবাইলের নাম অনুযায়ী না তোমাদের এখানে নামটা উঠছে। তো প্রত্যেকে একটু তোমাদের নিজস্ব নামটা এখানে লিখে দাও, তাহলে আমরাও বুঝতে পারবো তোমরা কে কে জয়েন করেছো। একটু তোমাদের প্রত্যেকের নাম দেখো, কেউ লিখেছো ভিভো V2558, Vivo 12305। এখানে তোমরা প্রত্যেকের নাম দিয়ে জয়েন করবে। The 4 বাজে। Can we start? আচ্ছা, স্টার্ট করছি স্যার। গুড আফটারনুন স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু কেরিওগ্রাফ ওয়েবিনার সেশন। তোমরা আজকে একটা খুব ভালো অপরচুনিটি পেয়েছো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব প্রোফাইলটা সম্পর্কে খুব ভালো করে জানার জন্য, এবং তার জন্য আমাদের মাঝখানে আজকে উপস্থিত রয়েছেন একজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ কেরিওগ্রাফ, মিস্টার তমাল চ্যাটার্জি। অনেকেই তোমরা স্যারকে দেখেছো, বিভিন্ন ইউটিউব পডকাস্টে দেখেছো, শুনেছো নিশ্চয়ই। অনেক ডাউটও হয়তো ক্লিয়ার হয়েছে। আজকে তোমরা সুযোগ পাচ্ছ স্যারের সাথে ডাইরেক্ট ইন্টারাকশন করা। তো ওয়েলকাম স্যার, আমি সেশনটা আপনাকে হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ। Thank you, Anindya madam. Now, students, যারা আজকে তোমরা এসেছো, তোমরা প্রিলিমিনারিলি জানার জন্য এসেছো যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজটা কি, এবং এই কাজটা করলে উপার্জন কি হতে পারে, এবং পদোন্নতির সুযোগটা কি আছে, প্লাস এই চাকরিটা রিসিভ করা যাবে কি যাবে। আমি জাস্ট 15 মিনিট বলবো, তারপরে আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশনে যাব। কারণ আলটিমেটলি তোমাদের মনের যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি এক এক করে, তাহলেই কিন্তু আমাদের মানে সেমিনারে অ্যাটেন্ড করার সার্থকতা হবে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হচ্ছে একজন পার্সন, তিনি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে রিপ্রেজেন্ট করেন। ধরো সানফার্মা। সানফার্মার আজকের দিনে দেয়ার আর 47 ডিভিশন। তুমি যে ডিভিশনে চাকরি পাবে, তুমি সেই ডিভিশনটাকে রিপ্রেজেন্ট করো। ধরো সানফার্মার তুমি কার্ডিওভাস্কুলার ডিভিশনে জয়েন করবে, তাহলে সানফার্মা তোমাকে কার্ডিওভাস্কুলার ডিভিশন মানে তোমাকে হার্টটা ভালো করে শেখাবে, হার্টের কিরকম করে ফাংশন আছে না আছে, এবং যে মলিকিউলগুলো তোমার কোম্পানির সানফার্মা ডিভিশন ডক্টরকে প্রমোট করবে, সেই মলিকুলগুলো তুমি ডক্টরকে গিয়ে সাথে কথা বলতে পারো, তার জন্য তোমাকে একটা এক্সস্টিভ ট্রেনিং দেবে। তোমাকে বুঝতে হবে যে তুমি একজন গ্রাজুয়েট। আজকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে গেলে সবচেয়ে বড় যেটা স্কিল লাগে সেটা হচ্ছে গুড কমিউনিকেশন স্কিল। আর যেটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন। তুমি সায়েন্স, আর্টস, কমার্স, বিএ, এমবিএ, হোটেল ম্যানেজমেন্ট, আর্কিটেকচার যাতেই হও না কেন, কিন্তু তোমাকে ভয়েসটা আমি ঠিক করছি, এখানে আমি ক্যামেরা একটু নিয়ে দিচ্ছি। তো দ্যাট সোমনাথ, এখন দেখো তো একটু বেটার শোনা যাচ্ছে কিনা। তো তোমাকে ডক্টরের চেম্বারে গিয়ে কথা বলতে হবে। সো তুমি যাকে মিট করছো উনি একজন ডক্টর, এমবিবিএস হতে পারে, এমডি হতে পারে, ডিএম হতে পারে। তো এটা তোমাকে জানতে হবে যে উনি তোমার থেকে চিকিৎসা শাস্ত্রটা অনেক 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 বেশি জানেন। তাও তুমি যাও,
তাও তোমাকে উনি মিট করেন। কেন? কারণ একজন ডাক্তারবাবুকে যদি একটা ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে হয়, রুগী দেখতে হয়, তাকে অন্তত 80 থেকে 100টা ওষুধ সম্বন্ধে জানতে হয়। নাও 80 থেকে 100টা ওষুধের 100% সারাক্ষণ মাথায় রাখাটা অসম্ভব। হয়তো এই 80টা থেকে 90টা ওষুধের উনি 85% থেকে 90%, 95% উনি জানেন, মনে আছে। যে 5% ওনার মনে নেই, সেইটা মনে করে দেওয়াটাই তোমার কাজ। ডাক্তারবাবু তোমার কাছ থেকে কি জানতে চাইবেন? ডোজ কি, ডোজেজ কি, মানে এটা দিনে কবার দেব, কতদিন দেব, ইন্ডিকেশন কি, কন্ট্রাইন্ডিকেশন কি, কি হলে দেব, কি হলে দেব না, এফেক্ট কি, সাইড এফেক্ট কি, ওষুধটা খেলে কাজ কি হবে, আর সাইড এফেক্ট কি হতে পারে। এই 6টি জিনিস বেসিক্যালি তোমার কাছ থেকে জানতে চাইবেন। তাহলে ডোজ, ডোজেজ কিরকম? ধরো তুমি বললে স্যার এটা দিনে 2বার করে আপনাকে পেশেন্টকে দিতে হবে, খাবার আগে, 3 মাসের কোর্স। এই হলো তোমার কাজ। ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন কিসে দেবে? স্যার এটা আপনি বুক ব্যথাতে দেবেন, বা যদি আপনার পেশেন্টের দেখছেন যে ব্লাড সাপ্লাই কম হচ্ছে হার্টে, তখন দেবেন। কিন্তু স্যার এই মেডিসিনটার প্রেগনেন্সির ওপরে কোনো ট্রায়াল নেই। তার ফলে আপনার প্রেগনেন্ট পেশেন্টকে আপনি দেবেন কি দেবেন না, সেটা স্যার তাহলে তোমাকে ইন্ডিকেশনও বলতে হবে যে কোথায় দেবো, কন্ট্রা ইন্ডিকেশনও বলতে হবে যে কোথায় আমি দেবো না। নাও যে কোনো সেলিং আর ফার্মা সেলিং এর মধ্যে পার্থক্য হচ্ছে, ইন এনি সেলস আমরা শুধু অ্যাডভান্টেজ গুলোকে হাইলাইট করি, কিন্তু ফার্মা সেলসে তোমাকে ডিসঅ্যাডভান্টেজ এবং কন্ট্রাইন্ডিকেশন, সাইড এফেক্ট গুলোকে আগে হাইলাইট করতে হবে। কারণ তোমার প্রেসক্রিপশন কুড বি আ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ ফর আ পেশেন্ট। সো ডাক্তারবাবুকে তুমি কিন্তু বিক্রি করতে যাওনি। উনি তোমার সঙ্গে মিট করছেন যাতে ওনার যেটা গ্যাপ এরিয়া আছে সেই মলিকুল সম্বন্ধে তুমি সেটা ওনাকে আপডেট করছো। এবারে উনি সেই ওষুধটা লিখবেন কি লিখবেন না, ওটা ওনার জাজমেন্ট। এবারে এফেক্ট, সাইড এফেক্ট কিরকম? ধরো একটা মলিকুল সেট্রিজিন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গেল, গিয়ে বললো স্যার এইটা আপনি আপনার পেশেন্টকে দেবেন যাদের নাক দিয়ে জল পড়ছে, একেবারে স্যার নাক দিয়ে জল পড়া বন্ধ হয়ে যাবে, রানিং নোজ বন্ধ হয়ে যাবে। মেডিকেল বললো। মেডিকেল বি গেল, ওই একই মলিকিউল নিয়ে, অন্য কোম্পানির ব্র্যান্ড নিয়ে, সে বলল স্যার এটা একটা খুব ভালো মলিকিউল, আপনি আপনার পেশেন্টদের দেবেন, রানিং নোজ বন্ধ হয়ে যাবে, নাক দিয়ে জল পড়া বন্ধ হবে, কিন্তু স্যার এটার কিন্তু সাইড এফেক্ট আছে, ড্রাউজিনেস। তাহলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বি একটু বেশি ইনফরমেশন দিল। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সি গেল, একই মলিকিউল অন্য কোম্পানি থেকে, বললো স্যার আমাদের সেট্রিজিন আপনি পেশেন্টকে প্রেসক্রাইব করুন, নাক দিয়ে জল পড়া কমে যাবে, বাট স্যার আপনাকে আমরা আগে থেকেই শেয়ার করে রাখছি এটাতে ড্রাউজিনেস হয়, তার ফলে স্যার আমরা আপনাকে সাজেস্ট করছি আপনি আপনার পেশেন্টকে এটা বেড টাইমে দেবেন। তাহলে রাত্রিবেলাতে যে নাক দিয়ে জল পড়ার জন্য যে তার অস্বস্তিটা হয়, যেহেতু একটা সাইড এফেক্টে ড্রাউজিনেস আছে, পেশেন্টকে একটা ভালো ঘুমও দেবে এবং পরের দিন ঝরঝরে উঠবে। আর স্যার আপনার যে পেশেন্ট ড্রাইভ করে কিংবা হেভি মেশিনের আন্ডারে কাজ করে, তাকে স্যার দেবেন না, কারণ এটা কিন্তু সেক্ষেত্রে ডেঞ্জারাস হয়ে যেতে পারে। তাহলে দেখো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বি এন্ড সি সেম প্রোডাক্ট নিয়ে গেছে, সেম মলিকিউল, ধরে নিচ্ছি সেম প্রাইস, 3টা কোম্পানির ব্র্যান্ড নেম আলাদা। তাহলে তোমরাই জাজমেন্ট করে বলো যে ডক্টর কার্ডটা লিখবে। সো দিস ইজ ইওর জব। তোমাকে তোমার ওষুধ যে কটি আছে, তোমার ধরো কোম্পানির 8টা ওষুধ আছে, ওই 8টা ওষুধের যেটুকুনি জানার কোম্পানি তোমাকে ট্রেনিং দেবে, সেইটুকুতে তোমাকে একেবারে নখদর্পণে রাখতে হবে। একটা জিনিস বোঝো, পেশেন্ট যখন ডাক্তারের কাছে যায়, পেশেন্ট ডাক্তার দেখিয়ে ফিস দেয়, সরকারি হাসপাতাল বাদ দিয়ে বলছি। তাহলে পেশেন্ট দিচ্ছে ফিস, মানে পয়সা, বিনিময়ে পেশেন্ট কি নিচ্ছে? প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনে কি থাকছে? ওষুধ। তো ডাক্তারবাবুর ওষুধ লেখাটা কিন্তু বাধ্যবাধকতা।
মানে প্রফেশনাল কম্পালশন, তাকে কারুর না কারুর কোম্পানির ওষুধ লিখতেই হবে। তুমি এবারে তোমার কমন সেন্স অ্যাপ্লাই করো, যাকে কোনোদিন ডক্টর বাবু মিট করেননি, যে ব্র্যান্ড নেমটা জানে না, উনি সেইটা লিখবে, নাকি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রেগুলারলি ভিজিট করে ডক্টরকে ইনফরমেশন দিচ্ছে তারটা লিখবে? সো the relationship between a doctor and a medical representative is a very professional relationship. কেউ এক ধাপ পিছিয়ে নেই, কেউ এক ধাপ এগিয়ে নেই। ডক্টরকে প্রেসক্রিপশন করতেই হবে, তাই তার ইনফরমেশন দরকার। আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ওষুধ বিক্রি করতেই হবে, তাই তার ডক্টরের প্রেসক্রিপশন দরকার। আমি যদি আরেক ধাপ এগিয়ে বলি, তুমি কিন্তু ডাক্তারবাবুর কাছে গেছো, ডক্টর কিন্তু তোমার কাছে আসেনি। তার ফলে নিডটা কিন্তু বাবা তোমার। তুমি ডক্টরকে বললে 10 দিন গেলে, তারপরে তুমি যদি বলো স্যার আমি আসছি আপনি লিখছেন না কেন, এই কমিউনিকেশনটা কিন্তু চলবে না। কারণ তোমাকে তো উনি আসতে বলেননি, তুমি স্বতঃপ্রণোদিত হয়ে গেছো প্রেসক্রিপশন পাবে, ব্যবসা বাড়াবে বলে। তুমি রেগুলার যাচ্ছ, প্রেসক্রিপশন হচ্ছে না, বুঝতে হবে কেন হচ্ছে না, সেখান থেকে রিপেয়ার করতে হবে। প্রেসক্রিপশন হাতে ডাক্তার কোথায় যাবে, সরি পেশেন্ট কোথায় যাবে? কেমিস্ট শপে। তাহলে নিয়ার বাই কেমিস্ট শপে তোমার প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল রাখতে হবে। একটু খালি ভেবে দেখো, তোমার যিনি ফ্যামিলি ফিজিশিয়ান, যেখানে তুমি যাও বা তোমার বাড়ির লোককে নিয়ে যাও, সেই ডাক্তারবাবুর প্রেসক্রিপশন দেখবে 50% প্রেসক্রিপশন একটা পার্টিকুলার ওষুধের দোকানে ফ্লো করে। তাহলে আমি যদি ডক্টর শ্যামল ঘোষকে দেখাই, আর ডক্টর শ্যামল ঘোষের প্যাসিভ বা প্রেসক্রিপশন যদি রামকৃষ্ণ মেডিকেল হলে যায়, তাহলে আমার কাজ হচ্ছে, আমি যদি ডক্টর শ্যামল ঘোষকে বলি ট্রাইকা লিখবেন সেরেটিভ, রামকৃষ্ণ মেডিকেল হলে যেন ট্রাইকাটা থাকে। আমি কাজ করলাম মানিকতলায়, আর আমার ওষুধ থাকলো বড়মাউরে, তা কিন্তু হবে না। নিয়ারেস্ট প্রেসক্রিপশন যেখানে যাবে, যে কেমিস্ট শপে যাবে, সেখানে আমার প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল থাকতে হবে, তাহলে সেলটা কমপ্লিট হয়ে যাবে। আর স্টকিস্ট কেমিস্টে ওষুধ দিয়ে যাবে। সো দ্য ফার্স্ট job of a medical representative is to visit doctor, answer his queries, general prescription. Second হচ্ছে, the prescription will go to the chemist shop. In that particular prescription, the chemist দোকানে ওষুধটাকে অ্যাভেলেবেল থাকতে হবে, আর স্টকিস্ট যেন ওষুধের দোকানে ওষুধটা দিয়ে দেবে। এই হচ্ছে তোমার কাজ। না, আগে দেখবে ডাক্তারবাবু চেম্বারের মধ্যে ঢুকে সব মেডিকেল অফিসার কল করতো। এখন ডাক্তারবাবু চেম্বারের মধ্যেও কল হয়, আবার কিছু কিছু পলিক্লিনিক, নার্সিংহোম কোভিডের পর থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেখানে ঢোকাটাকে বন্ধ করে দিয়েছে। তাহলে ডক্টর যখন গাড়ি থেকে নেবে, অ্যাপোলোয় ঢুকবে, কার পার্কিং এ কল হচ্ছে। তাহলে ডক্টরের চেম্বারে যখন আমি কল করছি, তখন আমি 1:1 তার অ্যাটেনশনটা বেশি পাচ্ছি, একটা এসি এনভায়রনমেন্টে কল করছি। আর যখন কার পার্কিং এ কল করছি, ওপেন এয়ারে সূর্যর তলায় কল করছি, আরো 10 জন আমার সঙ্গে আছে। সো অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তোমার কমিউনিকেশনটা এত ভালো হতে হবে, যাতে তোমার প্রোডাক্টটা, তোমার ব্র্যান্ড নেমটা ডাক্তারবাবুর মাথায় গেঁথে যায়। ধরো তুমি ডক্টরকে বললে স্যার আমার প্যান্টোসিট ওষুধটা আলসারে ভালো কাজ করে, আপনি প্লিজ প্যান্টোসিট প্রেসক্রাইব করবেন আলসার পেশেন্ট। তুমি মঙ্গলবার দিন দুপুর 2টোয় বলে চলে এলে, তুমি চলে আসার পরের পেশেন্টটাই যে আলসার নিয়ে আসবে তার কোনো মানে নেই। হয়তো বুধবার দিন সন্ধেবেলা একটা আলসারের পেশেন্ট এলো। তাহলে যখন আলসারের পেশেন্টটা এলো, ডক্টর একটা প্রেসক্রিপশন করবে। কোন প্রেসক্রিপশন করবে? যে ব্র্যান্ডটা তার ফার্স্ট ব্রেনে আসবে, ব্রেন থেকে সেই ব্র্যান্ডটা আসতে হবে পেনে। এই ব্রেন টু পেন যে ব্র্যান্ডটা হবে, বা যে ছেলেটার মুখটা মনে পড়বে তার ব্র্যান্ডটা আসবে, তার প্রেসক্রিপশন হবে। সো তোমার কমিউনিকেশনটা এত এত এফেক্টিভ হতে হবে, যাতে ইন ইয়োর অ্যাবসেন্স দ্য ডক্টর রিমেম্বার্স ইউর ব্র্যান্ড। when it comes from the brain to the pen, you get the prescription. তুমি ডাক্তারবাবু চেম্বারে যাচ্ছ, তুমি ডাক্তারবাবুর
কাছে প্রফেশনালি দাগ কাটতে পারছো কি পারছো না, যেমন করে বসবে বুঝবে। ডক্টর যেদিন তোমাকে নাম ধরে ডাকবেন, কিংবা তোমাকে তোমার ওষুধের নাম ধরে ডাকবে, এই তো প্যান 40 চলে এসছে, এই তো কাইকা চলে এসছে, এই তো কার্ডিনাল চলে এসছে, তার মানে জানবে তোমার সঙ্গে ডাক্তারবাবু একটা পরিচিতি হতে শুরু করছে। সো দিস ইজ ইউর বেসিক জব। এই জবটা করতে অনেক হ্যাজার্ড আছে। জবটা যেটা বলছি যদি এতই ইজি হতো, তাহলে এত প্রশিক্ষণ বা এত কিছু লাগতো না। ডক্টরের কাছে যাবে, উনি প্রেসক্রিপশন করবেন না। কেমিস্টের কাছে যাবে, কেমিস্ট বলবে ভাই অনেক ওষুধ আমার তোলা আছে, ওষুধ আমি তুলবো না। তাহলে এই বাধা বিপত্তি গুলো আছে বলেই তোমায় লাগবে। যদি বাধা বিপত্তি গুলো না থাকতো, কোম্পানি কুরিয়ারে ওষুধ পাঠিয়ে দিত, ডাক্তারবাবুকে ইমেল বা হোয়াটসঅ্যাপ করে দিত, ডাক্তারবাবু প্রেসক্রিপশন করতো, ওষুধের দোকান থেকে প্রেসক্রিপশন অনার হয়ে যেত। তা হয় না বলেই এই প্রফেশনটা আছে। আর এই প্রফেশনটা রিসেশন ফ্রি। কোভিড এর সময়তেও কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের চাকরি যায়নি। তারা ডক্টরের চেম্বারে গেছে, কাজ করেছে, এবং অনেক ক্ষেত্রে তাদের মৃত্যুও ঘটেছে। আর আর্নিং, তুমি যখন জয়েন করছো কোনো ফার্মা কোম্পানিতে, তোমার একটা থাকবে স্যালারি, যেটা অ্যাভারেজে আজকের দিনে 14 থেকে 42 হাজার টাকার মধ্যে ভ্যারি করবে। তুমি যে রোজ কাজ করছো তার জন্য কোম্পানি তোমাকে একটা ডেলি অ্যালাউন্স দেবে, সেটা সাধারণত 250 থেকে 700 টাকার মধ্যে ভ্যারি করবে। আমি যদি ন্যূনতমও ধরি, তোমার অ্যালাউন্স যদি 300 টাকা হয়, তাহলে 25 দিন কাজ করলে 300 × 25, ওরকম 7,500 টাকা তুমি পাবে। এই 7,500 টাকাটা দিয়ে তোমার কিন্তু বাইরের সব কাজগুলো হয়ে গেল। মানে তেলের খরচা, ডক্টরকে মিট করতে যাওয়ার সময় তোমাকে যে লাঞ্চ করতে হবে সেই খরচা, সেগুলো হয়ে গেল। তাহলে তোমার এন্টায়ার স্যালারিটা কিন্তু তোমার ফ্যামিলির জন্য থাকলো। এছাড়া তুমি ভালো কাজ করলে ইনসেন্টিভ পাবে। ইনসেন্টিভের মধ্যে অ্যামাজন গিফট ভাউচার, শার্ট, সানগ্লাস, তারপরে তোমার লোকাল ইন্ডিয়ান ট্যুর, ফরেন ট্যুর, প্রচুর রকম ভাবে তোমাকে কোম্পানি মোটিভেট করবে। কারণ আলটিমেটলি তুমিই হচ্ছে সেই মানুষ যে প্রেসক্রিপশন জেনারেট করে এবং প্রেসক্রিপশন থেকে সেল হয়। তো যে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হচ্ছে তার পিলার। তাহলে তোমার 3টে কাস্টমার: ডক্টর, কেমিস্ট, স্টকিস্ট। ডক্টর তোমার ফার্স্ট কাস্টমার। প্রেসক্রিপশন হলে ওই ওষুধের দোকানে প্রোডাক্ট অ্যাভেলেবেল সব হয়ে যাবে, প্রেসক্রিপশন না হলে কিচ্ছু হবে না। আর কাজটা করতে গেলে তোমাকে একটু সায়েন্স জানতে হবে ন্যূনতম। আর তোমাকে ইংরেজি বলার দক্ষতা বাবা ভালো করতে হবে। কারণ তুমি ডক্টরের চেম্বারে গিয়ে স্যার দেখছেন কি খেলছে, রোনাল্ডো একটা সাংঘাতিক খেলছে, নাইমার এসব কাস্টমার আশা করেছিল বলুন ডক্টর হয়ে যাবে। সব র্যাপো বাংলায় হবে, সব কিছু বাংলায় হবে, হিন্দিতে হবে, মাতৃভাষা হবে। কিন্তু ওষুধের যে নাম, সায়েন্সের যে ডেফিনেশন, সায়েন্টিফিক টার্ম, সেগুলো বাবা বাংলায় হবে না। সো ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ ইজ এসেনশিয়াল। এইটুকুনি হচ্ছে আমি আমার ব্রিফ দিলাম। এবারে যার যার মনে যা কোয়েশ্চেন আছে সেগুলো আমি অ্যাড্রেস করবো। সো ম্যাডাম, আমি রিকোয়েস্ট করব স্টুডেন্টদের 1 বাই 1 তাদেরকে একটা অপরচুনিটি দেওয়া হোক। তোমরা যখন বলবে, তোমরা বলবে তোমার নাম কি, কোয়ালিফিকেশন কি, কোথায় বাড়ি, আর বয়স কত, বলে প্রশ্নটা করবে। তাহলে আমার উত্তরটা দিতে সুবিধা হবে। সো ম্যাডাম, উই ক্যান স্টার্ট উইথ দ্য কোয়েশ্চেন অ্যান্সার সেশন। ওকে স্যার। আচ্ছা, ফার্স্ট আমি যার নাম লিখছি সেটা হচ্ছে আকাশ দাস। আকাশ, তোমার কি কোয়েশ্চেন আছে? তুমি করতে পারো। আকাশ। ফিল ফ্রি টু আস্ক কোয়েশ্চেন। এটাই তোমার শেখার জায়গা। মানে ভালো কোয়েশ্চেন মন্দ কোয়েশ্চেন বলে কিছু নেই। মনের মধ্যে যা আছে ক্লিয়ার করে দাও। কারণ তুমি তোমার টাইমটা ইনভেস্ট করছো, তার ইনভেস্টমেন্টের রিটার্নটা নিয়ে নাও। আকাশ। হ্যাঁ স্যার, আমার নাম আকাশ দাস। আমি হুম। গ্র্যাজুয়েশন করেছি 2024-এ। হুম। আমার এজ হচ্ছে 23। হুম। আর আমি গ্র্যাজুয়েশন করেছি আর্টস নিয়ে। আর আমার বাড়ি বাড়ি বেলঘড়িয়া। বলো। বেলঘড়িয়া না স্যার, আমার কোনো কোশ্চেন নেই। আমি যা শোনা শুনি। আমি আপনার পডকাস্টও দেখেছি স্যার। আচ্ছা, ঠিক আছে, তোমার এই মুহূর্তে কোনো কোয়েশ্চেন নেই তো? নেক্সট। আচ্ছা, অভিদে। অভিদে।
কবি, তোমার মিউট অপশনটাকে আনমিউট করে স্যারকে তোমার কি কোয়েশ্চেন আছে করতে পারো। স্যার আমার নাম অভিদেব। হুম। আমি স্যার ওই বালিগঞ্জে থাকি স্যার। আর আমি স্যার গ্র্যাজুয়েশন পাস করেছি 2022 সালে। হুম। আসলে আমি স্যার এখন পার্ট টাইম একটা জব করতাম, তো এখন এর জন্য করতে চাই। 26 বছর বয়স আমার। তো এখন হুম। কি মানে স্যার মানে করতে পারবো? হ্যাঁ, আমি বলছি কেরিওগ্রাফে আমাদের দু রকমের ট্রেনিংটা হয়। একটা হচ্ছে ক্লাসরুম ট্রেনিং, একটা হচ্ছে অনলাইন ট্রেনিং। যাদের বয়স 25-এর মধ্যে তাদের আমরা ক্লাসরুম ট্রেনিং এ ইন্ডাক্ট করি। কেন? যারা 25-এর মধ্যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা তাদের কিছু গদের প্রশ্ন করে, বলে তুমি সায়েন্স থেকে এলে, আর্টস থেকে এলে, কমার্স থেকে এলে, যে ফিল্ড থেকে আসো না কেন, তোমার পড়াশোনাতে কি পড়েছো তাই নিয়ে প্রশ্ন করবে। কেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে যাওয়া প্রশ্ন করবে। হার্টের কটা চেম্বার আছে জানতে চাইবে। একটা রুটিন বেসড সিলেবাসের মধ্যে থাকা জিনিসটা ওই সিলেবাসে পড়ানো হয়। যখন একজনের 25 বছর হয়ে যাচ্ছে, 25 থেকে 27, 27.5, তখন ইন্টারভিউ প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। তখন আর সিলেবাস বেস প্রশ্ন হয় না, তখন অভির বায়োডাটা ধরে প্রশ্ন হবে। অভির 26 বছর বয়স, অভি 2022-এ গ্রাজুয়েশন পাস করেছে, তাহলে 22 থেকে 26 কি করলো? 22 থেকে 26 যদি সে কিছু না করে তাহলে তার অ্যাম্বিশন নেই, তাহলে আমি তাকে নেবো কেন? কিংবা 22 থেকে 26 যদি সে 3টে জব চেঞ্জ করে তাহলে সে কোনো জবেই ভালো করে থাকতে পারছে না, ফার্মাসিউটিক্যালেও থাকতে পারবে না, আমি তাকে কেন নেব? 22 থেকে 26 যদি সে ই কমার্সে থাকে, একবার সুইগিতে ছিল এখন ব্লিঙ্কিটে আছে, তাহলে সে 4 বছর পরে ই কমার্স ছাড়ছে কেন? তাহলে 25-এর ওপরের ক্যান্ডিডেটদের যে ইন্টারভিউটা হয় সেখানে হার্ট কিডনি কম থাকে, আর তার বায়োডাটা থেকে বেশি প্রশ্ন আসে। তো যারা 25 থেকে 27-এর মধ্যে আছো তাদের আমাদের অনলাইন ট্রেনিং আছে, সেখানে যেগুলো কমন সেগুলো আমরা তোমাদের অনলাইনে শেখাবো। আর তোমাদের 4 দিন আমাদের ক্লাসে আসতে হবে। আমরা বেসিক্যালি মেন্টারিং করে তোমার ইন্ডিভিজুয়াল জায়গাটাকে ক্লিয়ার করে দেবো, যাতে ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউয়ারকে তুমি কনভিন্স করতে চাও পারো, সেই স্কিলটা আমরা তোমাকে দেবো। সো তোমার বয়স 26, তোমার বাড়ি বালিগঞ্জে, তোমার অ্যাডভান্টেজ হচ্ছে তোমার সাউথ ক্যালকাটায় বাড়ি। সাউথ ক্যালকাটাতে ভ্যাকেন্সি বেশি, ছেলে কম, তো তুমি চট করে চাকরি পেয়ে যাবে বালিগঞ্জে বাড়ি বলে। আচ্ছা এই স্যার, ঠিক আছে। প্রোফাইলটাই যদি কৃষ্ণনগরে হতো, আমি বলতাম তোমার একটু চ্যালেঞ্জ আছে। কারণ কৃষ্ণনগরে একটা কোম্পানি একটা 22, 23, 24 বছরের ছেলেকে বেশি প্রাধান্য দেবে, যে বাই চয়েস আসছে, রাদার দেন 26, 27 বছর যে বাই ডিফল্ট আসছে। বলতে পারলাম কি? হ্যাঁ স্যার, বুঝি স্যার, ঠিক আছে স্যার। নেক্সট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন করব। আকাশ কুন্ডু। আকাশ, আনমিউট করে স্যারকে কোয়েশ্চেন করো। স্যার এটাই আমার টার্গেট কিরকম কি আছে? আচ্ছা, তোমার বাড়ি কোথায়, বয়স কথা বলো। আমার বাড়ি হচ্ছে কতুলপুর, আর বয়স হচ্ছে 24+। আমি ঠিক আর আছে, 1 মাস বাদ দিয়ে 25-এ পড়বো। আর বয়স আমার বলো। এবারে এবারে আছে গ্রাজুয়েশন সায়েন্স নিয়ে। নেই না স্যার, আমার বিবিএ নিয়ে আমি গ্র্যাজুয়েশন করছি। আমার 27শে কমপ্লিট, 27শে তোমার জানুয়ারিতে কমপ্লিট। 27 জানুয়ারি হবে। ঠিক আছে, তাহলে তুমি চাকরির জন্য এলিজিবল হবে 27 ফেব্রুয়ারি পর থেকে। হ্যাঁ, আচ্ছা, নাও, আজকে আমাদের ওয়েবিনার কটার সময় ছিল? 4টের সময়। তুমি জয়েন করেছো 4টের সময়। হ্যাঁ, 4টে 4-এ জয়েন করেছি আমি। ঠিক আছে, তাহলে হ্যাঁ। সেটাও তো একটা টার্গেট। হ্যাঁ, জীবনের প্রত্যেকটা ফিল্ডে টার্গেট আছে। একদম। প্রশ্নটা হচ্ছে টার্গেট না করতে পারলে চাকরি চলে যাবে কিনা, এটাই তো মনের প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, একদম। এটাই মনের প্রশ্ন। শোনো, হ্যাঁ, একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের দুটো টার্গেট থাকে। একটাকে বলা হয় অ্যাক্টিভিটি টার্গেট, একটাকে বলা হয় সেল টার্গেট। অ্যাক্টিভিটি টার্গেট মানে দিনে আমাকে 10 জন করে ডাক্তার দেখতে হবে 20 দিন, মানে মাসে 200টা ডক্টর দেখতে হবে। 200টা ডক্টর দেখলে আমার 1 লাখ সেল টার্গেট। 200 ডক্টর যদি আমি দেখি, বা 180 ডক্টর মিট করি, 175 ডক্টর মিট করি, আমার 1 লাখ সেল হবেই।
যদি না হয় আমার ম্যানেজার আমাকে গাইড করবে কেন হচ্ছে না। কিন্তু আমি যদি মাসে ডক্টর মিট করি 60 70 80, আমার 1 লাখ সেল যদি মাসের পর মাস না হয়, আই উইল লুজ মাই জব। সো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যদি অ্যাক্টিভিটি টার্গেট করে, তার সেলস টার্গেট অটোমেটিক্যালি হবে। সেলস টার্গেট যদি না হয়, তাহলে তার ম্যানেজার তাকে গাইড করবে কেন সেল টার্গেট হচ্ছে না। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একমাত্র ডাক্তারের কাছে গিয়ে রিকোয়েস্ট করতে পারে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের হাতে সেল নেই। সেল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ উপর ডিপেন্ড করে না। ধরো আকাশ, তোমাকে আমি বললাম তোমার ওষুধ হচ্ছে ম্যালেরিয়ার, অ্যান্টি হ্যাঁ। ম্যালেরিয়া ড্রাগ। বললাম হুম। এই 20 জন ডাক্তারকে তোমাকে মাসে 3 বার করে মিট করতে হবে। হ্যাঁ। 20 জন ডাক্তারকে তুমি মাসে 3 বার করে মিট করলে, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। ওই মার্কেটে ম্যালেরিয়া হলো না, তোমার কি হুম। ম্যালেরিয়া প্রেসক্রিপশন বেরোবে? না 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 না। তাহলে সেল কি তোমার হাতে আছে? না। সেল তোমার হাতে নেই, তোমার হাতে ডক্টর মিট করা অব্দি আছে। ব্যাস। কোভিড এর আর সময় অ্যাজিথ্রোমাইসিনের সেল বেড়ে গেল, কিন্তু হ্যাঁ। মেডিকেল রেটের জন্য বাড়েনি। কোভিড ওষুধ অসুখটাতে অ্যাজিথ্রোমাইসিন কাজ করছিল বলে সেলটা বেড়ে গেল। হ্যাঁ। হ্যাঁ। সো তুমি ডক্টর মিট করো, কোম্পানি যে প্রোডাক্ট নিয়ে মিট করতে বলবে করবে, টার্গেট নিয়ে চিন্তা করো না। আমি তোমাকে একদম হলফ দিয়ে বলছি, আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, দরকার হলে স্ট্যাম্প পেপার লিখে দেবো, টার্গেট করতে পারেনি বলে আজ অব্দি কারো চাকরি যায়নি। ডাক্তার আচ্ছা। মিট করে না বলে চাকরি যায়। তারা আচ্ছা। ফাঁকি মারে, তারা কোম্পানির উপরে দোষ দেয়। আচ্ছা। আর স্যার ক্লিয়ার? আমার এই সাইডটা হচ্ছে কতুলপুর, বাঁকুড়া আর আরামবাগের মাঝামাঝি পড়ছে আর কি কতুলপুরটা। তাহলে এখানে কতগুলো কিরকম? ভালো, তুমি হেডকোয়ার্টার পেতে পারো আরামবাগ, তুমি হেডকোয়ার্টার পেতে পারো বর্ধমান, তুমি হেডকোয়ার্টার পেতে পারো বোলপুর। এইগুলো তোমার হেডকোয়ার্টার হবে, কোতুলপুর হেডকোয়ার্টার হবে না। মানে বাড়িটা হচ্ছে আমার কতুলপুর, আরামবাগটা কাছে। হ্যাঁ, তুমি আরামবাগ হেডকোয়ার্টার পেতে পারো, শ্রীরামপুর হেডকোয়ার্টার পেতে পারো, বর্ধমান হেডকোয়ার্টার পেতে পারো, কিন্তু কোতুলপুর হেডকোয়ার্টার হয় না। হ্যাঁ হ্যাঁ। কোতুলপুর একসময় থ্যাংক ইউ বালির স্যার। জন্য বিখ্যাত ছিল, বালির খাদান ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আছে। এখন এখন আছে কিনা জানি না। এখন আছে। নেক্সট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন করবে অঙ্কিত মেহতা। অঙ্কিত, তোমার কি ইনকোয়ারি আছে? তুমি স্যারকে করতে পারো। তোমার নাম, তোমার কোয়ালিফিকেশন বলে তুমি স্যারকে কোয়েশ্চেন করো। ओके मैम। गुड आफ्टरनून सर। सर मेरा ग्रेजुएशन कंप्लीट हुआ है 2023 में, कंप्लीट है। ओके, मेरे पास एटलीस्ट 2 इयर्स का मुझे सीए फार्म में या अकाउंट्स फील्ड में मैंने जॉब किया है, ठीक है। बट एक्चुअली हम बिकम्स वाले का पहले तो हमारे तो सीए या लाइक उस पे ही इंटरेस्ट रहता है। बट मैं अपने आप को जब अब आइडेंटिटी किया तो मैं लगता हूँ कि 8 घंटा 10 घंटा एक डेस्क पे बैठ के मैं काम नहीं कर सकता हूँ, ठीक है। क्योंकि मेरा इंटरेस्ट मुझे लोगों से इंटरेक्ट करना, लाइक उनसे बातचीत करना, न्यू नॉलेज गेन करना, ठीक है, ये सब मुझे चीज इसी चीज में मुझे इंटरेस्ट है, ठीक है। तो इस चीज को बोलते हैं क्या, कैसे मुझे ये करना है। एक्चुअली मैंने अनन्या हॉस्टरी का भी मार्केटिंग किया था, कोविड के टाइम पे मैंने किया था। तो फिर उसके बाद मैंने वहाँ पे उसको कोविड वोविड आ गया, बहुत ज्यादा वो हो गया, तो फिर मैं वहाँ पे उसको स्टॉप कर दिया। फिर मैंने अपने अकाउंट फील्ड में ही मैं चला गया। तो मेरे को अब सोचना है, अब मेरे को इस फील्ड में मेडिकल रिप्रेजेंटेटिव फील्ड के बारे में फिर मैंने किसी के मुंह से सुना, फिर उसके बाद मुझे कुछ इंटरेस्ट लगा। दैट्स वाई रीजन मैं चाहता हूँ कि मैं इस फील्ड में अपना करियर ग्रो करूँ। ओके अंकित, तो मेरे को दो बात बताओ, हाँ सर। आपका ओके उम्र कितना है और आपका घर कहाँ है? सर, मेरा उम्र है आपका 23 इयर्स 10 मंथ हो रहा है, अभी 24 मेरा हम्म, क्लियर नहीं हुआ है। हाँ। और रहते बस कहाँ हो? सर, मैं बैंडल में रहता हूँ। बट मैं बैंडल। बेसिकली अभी मेरी जो पैटर्नल ग्रैंड मदर है उनका कीमोथेरेपी चल रहा है, दैट्स द रीजन मैं अभी थोड़ा दिल्ली में हूँ। तो मैं ठीक सितंबर है, में। हाँ सर। आप बैंडल का हो बेसिकली। हाँ बैंडल में हूँ, होम टाउन बैंडल है हाँ, मेरा। देखो, अभी फार्मास्यूटिकल इंडस्ट्री में आने के लिए ग्रेजुएशन का कोई पाबंदी है नहीं, स्ट्रीम का। सर मेरे मन में आप ये डाउट साइंस, है। बोलो। सर मेरे मन में ये डाउट है, लाइक मेरा साइंस फील्ड नहीं है, मेरा बी फार्मा डी फार्मा लाइक ऐसा कुछ भी नहीं है, तो मुझे फिर इस फील्ड में प्रॉब्लम तो नहीं ना होगा? मैं बता रहा हूँ, देखो,
ये डॉक्टर जो है वो एमबीबीएस एमडी डीएम है, वो अब से साइंस नहीं पूछेगा। वो अब से क्या पूछेगा, ये दवाई का डोज क्या है, कितना बार लेना है, इसको किस इंडिकेशन में देना है, इसको किस इंडिकेशन में नहीं देना है, इसका प्राइस क्या है, ये अवेलेबल है या नहीं, इसका साइड इफेक्ट क्या है। और अगर साइंस का कुछ होगा भी तो वो आपकी कंपनी जो टैब दे देगा ना, वो टैब साइंस सर को डॉक्टर को एक्सप्लेन करेगा। तो पहले साइंस ग्रेजुएशन वाज नीडेड, क्योंकि डॉक्टर लोग साइंस का बात करते थे डॉक्टर मेडिकल रेप के साथ। अभी ये व्हाट्सएप और थ्री डायमेंशन का युग में साइंस इज डिस्कस इन द कॉन्फ्रेंसेस। हर 2 महीना में डॉक्टर लोगों का कॉन्फ्रेंस होता है, जहां बड़ा एलसीडी लेके साइंस एंड एवरीथिंग इज डिस्कस्ड। एंड द रेगुलर जॉब ऑफ अ मेडिकल रिप्रेजेंटेटिव जो है वो है ब्रांड को रिमाइंड करना, अवेलेबिलिटी है या पूछना। सो जिस सर जिसको, एक मिनट मेरे कॉल करने दो। ओके सर, ओके सर। साइंस के लिए कुछ कॉन्फिडेंस का कमी लग रहे हो, वो उसको माइंड से डिलीट कर दो, क्योंकि साइंस बोलना आपका काम नहीं है। आपका काम है इंडिकेशन बोलना, कॉन्ट्रा इंडिकेशन बोलना, डोज ओके बोलना, डोजेज बोलना। समझा? ओके नंबर टू इज दैट if you have would have become a CA, you could have got a very good career. But being a BCom and अकाउंट्स का फील्ड में आप रहेंगे तो एक जगह जाके आपका करियर स्टक हो जाएगा, उसके हाँ। बाद यस सैलरी सर, इंक्रीमेंट नहीं होगा। बट यस सर। फार्मास्यूटिकल में आप ज्वाइन करो एज द मेडिकल रिप्रेजेंटेटिव, 3 साल का बाद आप हो जाएंगे एरिया मैनेजर, जहां आपको 5-6 मेडिकल रिप्रेजेंटेटिव का बॉस माना जाएगा। यस सर, उसका यस दो सर। उसका 2-3 साल बाद आप हो जाओगे रीजनल मैनेजर, जहां आप एक स्टेट का हेड बन जाओगे। उसका बाद आप हो जाओगे जोनल मैनेजर। तो इस इंडस्ट्री का वही खूबसूरत है कि आप मुझे आता जिसको है। भी ये करियर में आप देखो, एरिया मैनेजर, रीजनल मैनेजर, जोनल मैनेजर, जनरल मैनेजर, वो अपना करियर चालू किया है एज अ मेडिकल रिप्रेजेंटेटिव। सो दैट इज द ब्यूटी ऑफ द प्रोफेशन। आपको मेडिकल रेप से ही करियर चालू करना पड़ेगा, और आपका स्किल, आपका कॉन्फिडेंस, आपका कम्युनिकेशन, लीडरशिप एबिलिटी, इस सब को देके आपका ग्रोथ होगा, प्रमोशन होगा। समझा? ओके सर। सर मुझे ये चीज भी जानना था, लाइक मुझे सपोज 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 मुझे इस डिस्ट्रिक्ट पे जाना है, तो मुझे डॉक्टर विजिट लिस्ट ऑल टोटल मुझे कंपनी प्रोवाइड करेगा ना? देखो, आप जहाँ ज्वाइन कर रहे हो हम्म उधर कंपनी का दूसरा डिवीजन का भी बंदा भी काम कर रहा है, हम्म तो आपको डॉक्टर लिस्ट मिल जाएगा। आपका हम्म दूसरा डिवीजन का जो कलीग है वो आपको लेके डॉक्टर चिंबर भी दिखा देगा। ये कोई हम्म बड़ी बात नहीं है, क्योंकि मूवमेंट एक ही साथ होता है। एक डॉक्टर का चेम्बर में आप देखेंगे 7 आदमी खड़ा हो, उसका बाद हम्म देखेंगे वो 7 मेडिकल रिप्रेजेंटेटिव दूसरा डॉक्टर का चेम्बर पे चला जाता है। वो काम का एक पैटर्न, एक फ्लो होता है। 10 बजे डॉक्टर घोष को मिलेंगे तो 10:30 बजे डॉक्टर बोस को मिलेंगे, उसके बाद 11:30 डॉक्टर गुलाटी को मिलेंगे। तो वैसा एक हर एक मार्केट का एक फ्लो होता है, उस फ्लो से आप काम करेगा। नहीं सर, मेरे को बस यही जानना था कि मतलब मुझे डॉक्टर। आई विल टेक क्वेश्चन फ्रॉम एवरीवन, वन क्वेश्चन। इसका बाद अगर टाइम मिलेगा तो आपका दूसरा क्वेश्चन लेंगे। हाँ सर, ओके। हाँ, नेक्स्ट क्वेश्चन मैडम। দেবশ্রী। দেবশ্রী। হ্যাঁ, হ্যালো। দেবশ্রী বলো। হ্যাঁ, আমার বাড়ি চন্দননগরে। আর আমি আসলে এই আমার বিটেক কমপ্লিট হয়েছে এই রিসেন্ট, মানে এই ইয়ারেই। তো আমার হুম। 24 বছর বয়স। আর আমি কেরিয়ার জানতে চাইছি যে এমআর এর কেরিয়ার কিভাবে মানে শুরু করতে পারি, মানে যেহেতু ফার্স্ট এই গ্রাউন্ডে। আমি তোমাকে বললাম, তোমাকে যে কোনো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে তোমাকে কেরিয়ার শুরু করতে হবে এত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ। Once you work for 2 or 3 years nicely, you get হুম promoted as area manager, যেখানে হুম তোমাকে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট করবে। হুম মেডিকেল রিপ্রেজেন্টেটিভের একটা এরিয়া থাকে, সাপোজ তোমার এরিয়া হচ্ছে চন্দননগর আমার বাড়ি, মানে হুগলি। আমি ধরছি তোমার এরিয়া, আমি ধরলাম উত্তরপাড়া থেকে চুঁচুড়ো। আচ্ছা That is where you are working. Once you become আচ্ছা an area manager, you will be heading Hooghly, Howrah, parts of Kolkata North and Krishnanagar। আচ্ছা आप ये 5 डिस्ट्रिक्ट देखेंगे।
আচ্ছা আচ্ছা Then once you become a regional manager, আচ্ছা 5 area managers will report to you and 30 medical representatives, where you will be the head আচ্ছা of the state. আচ্ছা Then you will become a zonal manager, where you will be taking care of multiple states. Bangla, Bihar, Assam, Odisha, Jharkhand लेके east होता है. Then is national আচ্ছা sales manager. So the career opportunity in this industry is very, very high, and whatever development is needed, the company will give you the training program so that you can be a good performer. আজকের দিনে অনেক বিটেক গ্রাজুয়েটরা আমাদের ইন্ডাস্ট্রিতে আসছে, কারণ বিটেক করার পরে কেরিয়ার অপরচুনিটি খুব ভালো অনেক জায়গাতে লোকে পাচ্ছে না। তোমাকে যে হ্যাঁ প্রত্যেকটা ইন্টারভিউয়ার করবে সেটা হচ্ছে হ্যাঁ তুমি 4 বছরের টেকনিক্যাল গ্রাজুয়েশন করে না ফার্মাতে আসছো আমার কেন? সেলসে এক্সপিরিয়েন্স আছে, আমি 4 বছর এতে ছিলাম, মানে এইচডিএফসি লাইফে প্লাস আগে আদিত্য না, বিড়লা, মানে সেলস। দ্যাট নো, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট সেলস লাইনটা এখানে সেলস কি আছে এটাও আর কি জানার আছে, যেটা আমাদের কি মেডিকেল মানে রিপ্রেজেন্টেটিভ হিসাবে কি আমাদের মেডিসিনটাই বেশি সেল করতে হবে, এটাই আমি জানি। মেডিসিনটাই সেল করতে হবে। আচ্ছা তুমি আচ্ছা যে কোম্পানিতে আছো, তুমি সিপ্লায় আছো, সিপ্লা তুমি আচ্ছা রেসপিরেটরি ডিভিশনে আছো, তাহলে যারা আচ্ছা ওই হাঁপানি টাপানি ট্রিটমেন্ট করে, লাংসের ট্রিটমেন্ট করে, তাদেরকে মিট হুম করে সেলার এবং সেসবগুলো বলতে হবে। সো আচ্ছা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ হচ্ছে সে যে কোম্পানিতে আছে হ্যাঁ সেই কোম্পানির সেই ডিভিশনের যে ওষুধগুলো, সেগুলো হুম অন্য কোম্পানির থেকে কেন বেটার, কিভাবে হুম বেটার, সেটা ডাক্তারকে গিয়ে বোঝানো, যাতে ডাক্তার তার মেডিসিনটা প্রেসক্রাইব করে। বলতে হুম পারলাম? বুঝতে পারি, হ্যাঁ 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 নেক্সট। হ্যালো। হ্যাঁ, নেক্সট। হ্যাঁ, নেক্সট দীপ। দীপ, দীপ তোমার কি এনকোয়ারি আছে, তুমি করতে পারো। স্যার গুড আফটারনুন স্যার। স্যার আমি দীপ চক্রবর্তী পান্ডুয়া থেকে বলছিলাম স্যার। আমার গ্র্যাজুয়েশন স্যার 2022 সালে বিকম অনার্স থেকে হয়েছিল। তো স্যার আমি জানতে চাইছিলাম যে আমি যদি জব পাই স্যার, তো স্যার আমার পোস্টিংটা কিরকম হবে? দীপের বয়সটা বলো। স্যার আমার বয়স হচ্ছে এখন 25.5 মতো। দেখো দীপ, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জব ইজ ট্রান্সফারেবল, বাট ফার্স্ট পোস্টিং যেটা হয় 90 to 95% কেসে তোমার হোম টাউন হবে। ওকে? ওকে স্যার। কেন? প্রথমের দিকে স্যালারি যেটা থাকে, পদ যত বাড়ে স্যালারি বাড়ে। এবারে ধরো পান্ডুয়ার ক্যান্ডিডেটকে আমি যদি মালদাতে পাঠাই 18,000 টাকা স্যালারি প্লাস অ্যালাওয়েন্সে, তাহলে তার 18,000 টাকার পুরো গেল না, তার সেই টাকা থেকে একটা পোর্শন তার থাকা খাওয়াতে চলে গেল, তাহলে তার একটু আর্নিং এর সেভিংসটা কমলো, 1 নম্বর। 2 নম্বর, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে জয়েন করছে, সে যদি তার বাড়িতে থাকে, তাহলে তার খাওয়া দাওয়ার চিন্তা, কাপড় কাচার চিন্তা করতে হয় না। বাড়িতে বোন দিদি বা মা আছে, তারা সেগুলো করে। তাহলে আমি আমার ফুল এনার্জি নিয়ে ডাক্তারের চেম্বারে যাব, ফুল এনার্জি নিয়ে কাজটা করব। কিন্তু আমি যদি পান্ডুয়া শিলিগুড়ি কাজ করি, সকালবেলায় রান্না করে তারপরে কাপড় কেচে ইস্ত্রি করে বেরোতে বেরোতে আমার হাফ এনার্জি নষ্ট হয়ে যাবে। সো তোমার ফার্স্ট পোস্টিং তুমি ধরে রাখো হোম টাউন, কিন্তু তুমি যখন ম্যানেজার হবে তখন কিন্তু তোমাকে মুভ করতেই হবে। আজকে পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে, প্রত্যেকটা জেলাতে 2-3টে করে হেডকোয়ার্টার হয়। যেমন আমি যদি হুগলি ধরি, হুগলিতে শ্রীরামপুর হেডকোয়ার্টার হয়, চন্দননগর হেডকোয়ার্টার হয়, আরামবাগও হেডকোয়ার্টার হয়। তাহলে আরামবাগে বসে কাজ, চন্দননগরে বসে কাজ, শ্রীরামপুরে বসে কাজ। কিন্তু যখন এই হুগলির ছেলেটি ম্যানেজার হবে, তার হেডকোয়ার্টার হবে নয় কলকাতা, নয় বর্ধমান, নয় মেদিনীপুর, নয় শিলিগুড়ি, নয় বহরমপুর। সো ওয়ান্স ইউ বিকামিং আ ম্যানেজার, তখন কিন্তু তোমাকে কলকাতায় বা বর্ধমানে বা শিলিগুড়িতে শিফট করতে হবে। সো দ্য জব ইজ ট্রান্সফারেবল। কারুর যদি মনে হয় যে আমার বাবা মাকে দেখার দায়িত্বটা আমার উপরে, কারণ ভাই বা দাদা ব্যাঙ্গালোরে কেরিয়ার করবে, বৌদিও এইচডিএফসি ব্যাংকে কাজ করবে, তারা ওখানে থাক, আর বাবা মাকে আমি দেখবো, বাড়ি থেকে বেরোবো না, তাহলে ফার্মা তার জন্য নয়। ওকে স্যার। তুমি যদি মনে করো যে লং টার্মে তুমি তোমার কেরিয়ারের জন্য বেরোতে পারবে, তবেই ফার্মা তোমার জন্য।
কারণ তুমি যদি মনে করো যে আজকে আমি পান্ডুয়াতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হলাম, পান্ডুয়া থেকেই রিটায়ার করব, তা হবে না। কোম্পানি ম্যাক্সিমাম 5 বছর দেখবে তুমি প্রমোশন পাচ্ছ কিনা। তুমি যদি 5 বছরের মধ্যে প্রমোশন না পাও, এর দুটো অর্থ আছে। একটা অর্থ হচ্ছে তোমার মধ্যে কোয়ালিটি নেই, তুমি প্রমোশন পাচ্ছ না, তোমার লাগবে না, বাড়ি যাও। আর সেকেন্ড হচ্ছে তোমার মধ্যে কোয়ালিটি আছে, কিন্তু তুমি কমফর্ট জোনটা পছন্দ করো। ডাক্তার চেনা হয়ে গেছে, কেমিস্ট চেনা হয়ে গেছে, সকালবেলা থলে হাতে বেরোচ্ছ, বাজার করে ডাক্তার দেখে ফিরে আসছো, বাড়িতে একটুখানি খেলা দেখছো, আবার গিয়ে ডাক্তার দেখছো, কমফোর্টেবল লাইফে ঢুকে গেছো, লাগবে না, বাড়ি যাও। আজকের ইন্ডাস্ট্রিতে কনসেপ্ট ইজ ভেরি সিম্পল। জয়েন করেছো, পদোন্নতি পদোন্নতি পদোন্নতি। আইদার ইউ গ্রো, গ্রো মানে পজিশনে, আইদার ইউ গ্রো অর ইউ গো। কি বললাম দেব? হ্যাঁ স্যার, বুঝে গেছি পুরো। লাইনটা কি বললাম? আইদার ইউ গো অর ইউ গ্রো অর ইউ গ্রো। গো, অর গো। পদোন্নতি করো, কোম্পানিতে থাকো, উন্নতি করো। আর যদি মনে হয় যে গেঁড়ে বসে থাকবো আর বাচ্চা বাচ্চা ছেলে যেগুলো 5 বছর পরে ঢুকবে তাদের মাথা খাবো, চলবে না, ইউ গো। তোমার বলে বলছি না, আমি জেনারেল বলছি। ক্লিয়ার তো? হুম 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 স্যার, একদম ক্লিয়ার। নেক্সট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন করব দীপন। দীপনশীল, তোমার কি কোয়েশ্চেন আছে, তুমি করো। হ্যাঁ স্যার, আমার নাম দীপন শীল, আমি ত্রিপুরা থেকে বলছি স্যার। আমি বিএসসি থেকে গ্রাজুয়েশন করেছি 2025-এ। আমার বয়সটা হচ্ছে এখন 23+। স্যার আমি এখন আয়ুর্বেদিক একটা কোম্পানিতে আমার হিসেবে কাজ করছি, 1 মাস হলো। কিন্তু স্যার একটা ভালো কোম্পানিতে আসার খুব ইচ্ছা আছে স্যার। দেখো দীপন, তুমি যদি কেডিওগ্রাফের সঙ্গে যুক্ত হও, তোমাকে ভালো কোম্পানিতে দেওয়ার দায়িত্ব আমাদের। তুমি ত্রিপুরা থেকেই ক্লাস করবে, তুমি অনলাইনে ভর্তি হবে। তুমি কি একবারের জন্য কলকাতা বা শিলিগুড়ি আসতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। ব্যাস। কারণ অনলাইনে একটা লেভেল অব্দি ডেভেলপ করা যায়। পার্সোনাল গ্রুমিং যেটা, সেটা 1:1। তোমার সঙ্গে যদি না আমরা বসি সামনাসামনি, তুমি যে বসে আছো, পাটা তোমার তলার দিকে কিভাবে আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, তোমার বডি ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারবো না ভালো করে। তো তুমি ত্রিপুরাতে আমাদের কাছে প্রচুর ভ্যাকেন্সি থাকে, তোমাকে আমরা মেনস্ট্রিম কোম্পানিতে দেবো, কারণ ত্রিপুরাতে ক্যান্ডিডেট, ট্রেন ক্যান্ডিডেট কম পাওয়া যায়। সো উই উইল গিভ ইউ আ গুড কোম্পানি, ডোন্ট ওয়ারি ফর দ্যাট। তোমার বয়সও তোমার ফেভারে আছে। ত্রিপুরা কোথায় বাড়ি? মানে কটন স্ট্রিটের কাছে থাকো? না স্যার, আমার বাড়ি সাউথ ত্রিপুরায় আছে স্যার। আচ্ছা, আগরতলা, ম্যাক্সিমাম আগরতলা হেডকোয়ার্টার স্যার, ওখান থেকে 100 কিলোমিটার দূরে। হ্যাঁ। তোমার এখন হেডকোয়ার্টার কি আছে? আমাকে স্যার এখন আগরতলা হেডকোয়ার্টার দিয়েছে। তুমি কি আগরতলা এখানে দিয়ে আসো র্যান এখন? নিয়ে করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। স্যার, আগরতলায় আছে। আচ্ছা, তুমি কি মানে তুমি আগরতলা হেডকোয়ার্টার পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আগরতলা হেডকোয়ার্টার দিয়ে কোনো সমস্যা নেই, পেয়ে যাবে। এবং তুমি ভালো কোম্পানি পাবে, টপ 20 কোম্পানি পাবে হ্যাঁ আগরতলার স্যার, জন্য। এটাই চাচ্ছি আর কি, ভালো কোম্পানি স্যার। টপ 20 নিজেকে না। তবে তোমার পড়াশোনাটা করতে হবে। আমরা দেখো তোমাকে টপ 20 কোম্পানি ইন্টারভিউতে পাঠাবো, কিন্তু তুমি চাকরি তখনই পাবে যখন টপ 20 কোম্পানির যে কোয়ালিটি চাইছে সেই কোয়ালিটিটা তোমার মধ্যে থাকবে। নাও দীপন, আমাদের একটা ব্যাচে 16 জন স্টুডেন্ট থাকবে। 1 to 4 এর মধ্যে যারা র্যাঙ্ক করবে আর 12 থেকে 16 এর মধ্যে যারা র্যাঙ্ক করবে, দুজন কি সমান চাকরি পাবে? না স্যার। তাহলে তুমি 1 to 4 এর মধ্যে র্যাঙ্ক করে দেখাবে, তোমাকে টপ 10 কোম্পানির মধ্যে চাকরি দিয়ে আমরা দেখাবো। আর তুমি যদি পড়াশোনা না করো, তাহলে বাবা ভালো চাকরি হবে না, চাকরি পাবে, ভালো চাকরি হবে না। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার স্যার, তো? এটাই। এটাই কথা, এফর্ট দিতে হবে। হ্যাঁ স্যার। তোমার মানে কলেজ ডেজ, সিনেমা দেখা, ক্যারাম খেলা হয়ে গেছে। আগামী 2 থেকে 3 মাস এফর্ট দাও, পরিশ্রম করো, একটা ভালো কোম্পানিতে জয়েন করো, আবার লাইফটা সেট হয়ে যাবে। নেক্সট। কিশোর। কিশোর, তোমার কি ইনকোয়ারি আছে, স্যারকে করো। কিশোর। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। আমার নাম কিশোর পরামানিক, আমি পুরুলিয়া থেকে বিলং করি।
হুম আমি আমার ব্যাচেলার্স কমপ্লিট করি 2024-এ। হুম নাও কারেন্টলি আমার এজ 22+, হুম এবং আমার মাস্টার্সও এই বছর কমপ্লিট হয়ে যাবে। হুম তা আমার কোয়েশ্চেন আছে স্যার, এই যে আপগ্রেডেশনটা হয়, যেমন এমআর থেকে এরিয়া ম্যানেজার বা জোনাল ম্যানেজার, তো এটা টাইম লাইন কিরকম থাকে? মানে যেরকম কাজ করবো সেরকমই হবে, কিন্তু তাও একটা কত দিনের মধ্যে হওয়া যায় এটা বলছি। খুব ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন, খুব ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন, আমি উত্তরটা দিচ্ছি। না কিশোর, তুমি মাস্টার করছো রেগুলারে না ডিস্টেন্সে? না স্যার, রেগুলার। রেগুলার। আচ্ছা, দেখো, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এরিয়া ম্যানেজার যে হবে, 9 মাসেও হয়েছে, 2 বছরে হয়, 3 বছরে হয়, 4 বছরে হয়, 5 বছরে হয়। পার্থক্যটা কোথায় আসে? নাও, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে তুমি যে কাজটা করছো সে কাজটা তোমাকে সফলভাবে করতে হবে। আজকে আমরা কিশোরকে একটা দায়িত্ব দিয়েছি, পুরুলিয়াতে তাকে পোস্টিং দিয়েছি, তার ঝাল্লা টাল্লা অমুক এক্সপ্রেশন দিয়েছি, তার মান্থলি 1.5 লক্ষ টাকা সেল অবজেক্টিভ। তাহলে ফার্স্ট অ্যান্ড হুম। ফরমোস্ট তাকে মান্থলি 1.5 লক্ষ টাকা সেল করতে হবে। নাও, তুমি বলো, তোমার যদি মাসের পর মাস 3 বছর 1.5 লক্ষ টাকা সেল তুমি অ্যাচিভ করো, তুমি প্রমোশন পাবে না পাবে না? অবশ্যই। না, এটাই ভুল। তুমি সেল করছো মানে তুমি ইন্ডিভিজুয়াল পারফর্মার। এবারে কোম্পানি দেখবে তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি এসছে কিনা, তুমি অন্যর প্রবলেম সলভ করতে পারো কিনা, তোমার কমিউনিকেশনটা ডেভেলপ করেছে কিনা, যাতে তুমি যখন একটা টিম মিটিং করবে বা একটা ডাক্তারদের মিটিং করবে, তুমি সেখানে সেটাকে কন্ডাক্ট করতে পারছো কিনা। তো প্রমোশন পাওয়ার জন্য সেল একটা ছোট পার্ট। সেল হচ্ছে 30%, বাদ বাকি 70% হচ্ছে তোমার পার্সোনালিটি, তোমার লিডারশিপ, তোমার নলেজ, তোমার কমিউনিকেশন, তোমার টিমের মধ্যে গ্রহণযোগ্যতা। কারণ অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউ আর ইউর ওন বস, তুমি তোমার সাকসেসের জন্য রেসপন্সিবল। বাট অ্যাজ আ এরিয়া ম্যানেজার তুমি কিন্তু অন্য 5 জনের সাকসেসের জন্য এরিয়া ম্যানেজার রেসপন্সিবল। তখন কিন্তু তুমি কাজ করছো না, তুমি কাজ করাচ্ছ। দুটো কাজ কিন্তু আলাদা। আমি কাজ করছি, আমি সাকসেসফুল, মানে আমি কাজটা জানি। তার সঙ্গে দেখা হবে কাজ করানোর যে ক্যাপাসিটি সেটাও আমার মধ্যে এসছে কিনা, তবে গিয়ে তুমি প্রমোশন পাবে। আমি কি বোঝাতে পারলাম কিশোর? হ্যাঁ স্যার। আর হ্যাঁ। স্যার, তো পুরুলিয়াতে কম্পিটিশন কিরকম হচ্ছে? দেখো, কম্পিটিশন সব জায়গাতে আছে, কম্পিটিশন নেই তা না, তাই না? পুরুলিয়ার কম্পিটিশনটা অন্যরকম, কলকাতার কম্পিটিশনটা অনেক বেশি, পুরুলিয়ার কম্পিটিশনটা তুলনামূলকভাবে কম। যত তুমি ডিস্ট্রিক্টের ভেতরে ঢুকবে কম্পিটিশনটা কম, আর যত তুমি শহরের উপরে আসবে কম্পিটিশনটা বেশি। কেন? শহরের উপরে সব কনসালটেন্টরা প্র্যাকটিস করছে, সব কোম্পানির ওখানে ভিড়। আজকে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ইন্টেরিয়র মার্কেটে কাজ করে না। কেন? শহরে যদি একটা প্রেসক্রিপশন 40,000 টাকার হয়, সে লোকটা কিনবে। কিন্তু পুরুলিয়াতে যদি একটা, তোমার ধরো অযোধ্যা পাহাড়ের ওখানে যদি একটা 40,000 টাকার প্রেসক্রিপশন হয়, সেই মানুষটার সেই প্রেসক্রিপশনটা অনার করার মতো ক্যাপাসিটি নেই। আমি কি বলতে পারছি? হ্যাঁ স্যার। তার ফলে কম্পিটিশনটা ডিস্ট্রিক্টে কম্পারেটিভলি কম কম্পেয়ার টু কলকাতা। আচ্ছা আমি স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। নেক্সট। হ্যাঁ, নেক্সট আমি করব পাপ্পু। পাপ্পু, তোমার কি এনকোয়ারি আছে, স্যারকে করো। স্যার, আমার নাম পাপ্পু মিত্র। হুম আমি 2024 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আমার এজ হুম 20+। আমি হুম কুচবিহার ফালাকাটায় বর্তমানে আছি। হুম বললাম কেউ আমার মোটামুটি যারা সবাই যা বললো ওর মধ্যে থেকে আমার অ্যান্সার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, জানার যা ছিল হুম সবটাই হুম জানতে পেরেছি। যতটুকু ডাউট ছিল মোটামুটি সবটাই ক্লিয়ার হয়েছে। বাট একটা জিনিসই জানার ছিল, এখানে জব প্লেসমেন্ট মানে কতটা আর কি গ্যারান্টি সহকারে দেওয়া হয় জব প্লেসমেন্ট। মানে এখন দেখো, বর্তমানে তোমরা অনেক রকমের ইনস্টিটিউটকে আমরা দেখতে পারি, কারণ বর্তমানে প্রচুর ইনস্টিটিউট হয়েছে এই ইসের জন্য আর কি, মেডিকেল লাইনের জন্য প্রচুর ইনস্টিটিউট হয়েছে, কিন্তু কোনটাকে ট্রাস্ট করা যাবে কোনটাকে ট্রাস্ট করবো না সেটা নিয়ে একটু আমার মনে আর কি ডাউট আছে। হুম,
দেখো, কাকে তুমি ট্রাস্ট করবে কাকে তুমি ট্রাস্ট করবে না, এটা হ্যাঁ। তুমি একমাত্র জানতে পারবে হচ্ছে তুমি যে কোনো ডক্টরের চেম্বারে বা হসপিটালে যাও, হুম। সেখানে 10-15 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জিজ্ঞেস করো যে হুম। কোন ট্রেনিং ইনস্টিটিউটটা সবচেয়ে বেশি রিপুটেড এবং কোথায় আমি ভরসা করতে পারি, তারা আচ্ছা। যে নামটা বলবে সেটাই হচ্ছে আসল নাম। ঠিক আছে? হ্যাঁ। এক নম্বর কিন্তু এক নম্বর 2 নম্বর হ্যাঁ। হচ্ছে কেরিওগ্রাফ 30 বছরে পড়ছে। হ্যাঁ। আমরা 20,000-এর ওপর ছেলেকে চাকরি পেতে সাহায্য করেছি। আচ্ছা। আমরা আজ অব্দি একটাও চাকরি দিইনি। আমরা স্টুডেন্টকে ইন্টারভিউ বোর্ড অব্দি পাঠাই, স্টুডেন্ট আচ্ছা। ইন্টারভিউ ক্র্যাক করে। আচ্ছা। আমরা তোমাকে পড়াবো, আমরা তোমাকে বলে দেবো ইন্টারভিউতে কি প্রশ্ন আসবে। ইন্টারভিউটা কে দেবে? কেরিওগ্রাফ না পাপু? হুম। ইন্টারভিউ কে দেবে? কেরিওগ্রাফ দেবে না পাপু দেবে? না, আমি অবশ্যই দিব। তাহলে জবটা কে পাবে? আমি অবশ্যই। হ্যাঁ, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, যে আমি তোমাকে জিএসকে তে ইন্টারভিউতে পাঠাবো। তুমি কি আচ্ছা। আমায় গ্যারেন্টি দিতে পারবে জিএসকে তে চাকরি না, পাবে? না, তাহলে না, না। দেখো, এবার দেখো পাবু, তুমি হুম। নিজের উপরে গ্যারেন্টি দিতে পারছো না। না। তাহলে তোমার উপরে যদি কোনো ইনস্টিটিউট গ্যারেন্টি দেয়, সেটা ভুল গ্যারেন্টি। আচ্ছা। সে আমরা তো। তোমাকে তৈরি করব, তুমি হ্যাঁ। যদি তৈরি হও তুমি ভালো চাকরি পাবে, হুম। তুমি অল্প তৈরি হলে অ্যাভারেজ চাকরি পাবে, তুমি যদি ফাঁকি মারো তুমি চাকরি পাবে না। হুম। হুম। এর থেকে মানে পরিষ্কার উত্তর হয় কি? হ্যাঁ, না, না, না। মানে আরেকটা জিনিস কি, ধরো আমি তো একবারে তো সবাই তো ইন্টারভিউ একবারে ট্র্যাক করতে পারে না, তারপরে যে জব বাকি ইন্টারভিউ গুলোর জন্য কেউ আপনারাই খোঁজ করে দেবে, কেরিওগ্রাফি দিস কেউ এটা খোঁজ করে দেয়? দিস এ গুড কোয়েশ্চেন, হুম। কেরিওগ্রাফ থেকে তুমি ইন্টারভিউ অপরচুনিটি পাবে হ্যাঁ। আনটিল অ্যান্ড আনলেস ইউ গেট দ্য জব। কারোর একটা ইন্টারভিউতে হয়, কারো দুটোয় হয়, কারো 4টে হয়, কারো 7টা লাগে। হ্যাঁ। নাও, ভালো প্রশ্ন। হুম। 3টে ইন্টারভিউ দিয়ে কেউ যদি জব না পায়, তার হুম। মানে সে কোথাও না কোথাও কিছু না কিছু একটা ভুল করছে। হ্যাঁ, সেই অবশ্যই। ভুলটা যদি করতেই থাকে, 10টা ইন্টারভিউ দিলেও চাকরি পাবে না। তাহলে না। 3টে ইন্টারভিউ দিয়ে কেউ জব না পেলে তাকে আমরা আবার অফিসে ডেকে এনে রিকাউন্সেলিং করব। ইন্টারভিউয়ার কি বললো, তুমি কি বললে, হুম। ইন্টারভিউয়ার কি বললো, তুমি কি বললে। এর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে গ্যাপটা কোথায়, ভুলটা হুম। কোথায় হুম। হচ্ছে, সেটাকে হুম। আমরা রিপেয়ার করব, যাতে তোমার পরবর্তী ইন্টারভিউতে চাকরি পাওয়ার সম্ভাবনাটা আরো বেশি উজ্জ্বল হয়। আচ্ছা। বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তার মানে আপনার এতটুকু আমার মোটামুটি ক্লিয়ার হলো যে জব প্লেসমেন্টের জন্য আমার অন্য কোথাও খুঁজতে হবে না, এখান থেকে জব প্লেসমেন্ট দেওয়া হয়, তাই তো? কেরিওগ্রাফে যে ভর্তি হবে তাকে চাকরির দোরগোড়া অব্দি পৌঁছানোর দায়িত্ব আমার। বলটা পেনাল্টি বক্সে বসিয়ে দেওয়া হবে। আচ্ছা। আমি বলছি গোলকিপারও থাকবে না, তবে বাবা বলটা তোমার তেকাটির মধ্যে মারতে হবে। বলটা যদি তুমি বার পোস্টের বাইরে মারো তাহলে কি গোলটা হবে? না, না, একদমই না। হ্যাঁ। নেক্সট। ওকে। নেক্সট হচ্ছে রূপম। হ্যাঁ, আচ্ছা, রূপঙ্কর গোস্বামী। রূপঙ্কর, তোমার কোনো হ্যাঁ, ইনকোয়ারি আছে? হ্যাঁ, গুড বলো। আফটারনুন স্যার। আমি এই লাস্ট মান্থ মানে জুন মাসে আমার 6 সেমিস্টারটা গ্রাজুয়েশনের কমপ্লিট হয় আর্টস নিয়ে। আমার এখন 20+ বয়স, জানুয়ারিতে 21-এ পা দেবো। আর আমার বাড়ি হচ্ছে কেষ্টপুরে। স্যার, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি দেখেছি অনেক ক্ষেত্রে এবং শুনেছি যে কেউ যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে জয়েন করার পরে তাহলে সে হয়তো রিটায়ারমেন্ট অব্দি অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করছে। অনেকে আবার 2 বছর 5 বছর 6 বছরের আন্ডার তার মাঝখানে প্রমোশন পেয়ে তারা এরিয়া ম্যানেজার হচ্ছে, তারপর আরো 10 বছরের মাথায় প্রমোশন পেয়ে তারা আরএসএম হচ্ছে। তো আমার মানে কোয়েশ্চেনটা হচ্ছে যে ডিফারেন্সেসটা কি, মানে কোয়ালিফিকেশন অনুযায়ী যে একটা কেউ এমআর হয়েই থেকে যাচ্ছে, কেউ আবার এরিয়া ম্যানেজার হয়ে জেডএসএম উপরে গিয়ে মানে প্রচন্ড ভালো পদে যাচ্ছে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? প্রথমত, ইটস ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ডিফারেন্সটা হচ্ছে এইখানে, এখানে কি আছে? মাইন্ড। ডিফারেন্স হচ্ছে মাইন্ডসেটে। মানে আগেকার দিনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জয়েন করলো, টেরিটরি চেনা হয়ে গেল, ডাক্তার চেনা হয়ে গেল, প্রেসক্রিপশনও আসছে,
সেই ভদ্রলোকের জীবনে কোনো প্রফেশনাল অ্যাম্বিশন নেই, তিনি একটা মেরিগো লাইফ লিড করতে চান। তিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে রয়ে গেলেন। ছেলেকে যখন স্কুলে ভর্তি করতে যাবে লিখবে বাবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ছেলের যখন বিয়ে দেবে তখনও পাত্রী দেখতে যাবে যে ছেলের বাবা মানে বিয়ের বাজারে ছেলে বলবে আমার বাবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আবার এক ধরনের মানুষ আছে যারা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে জয়েন করেছি, বিয়ে যখন করবো তখন কিন্তু এরিয়া ম্যানেজার হবো, হ্যাঁ, বা রিজনাল ম্যানেজার হয়ে বিয়ে। ছেলে যখন ভর্তি হবে তখন জোনাল ম্যানেজার হবো, আর ছেলে যখন বিয়ে দেবো তখন আমি জিএম হবো। তাহলে পার্থক্যটা হচ্ছে মাইন্ডসেট, ইন্ডিভিজুয়ালের উপরে। তুমি যে যুগটার কথা বলছো সে যুগটা এখন হয়ে গেছে। ওই যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রিটায়ার করেছে তাদের গোল্ডেন এজটা হয়ে গেছে। একটু আগে আমি বললাম এখন সেই কমফোর্টেবল টাইমটা কোম্পানি আর দেবে না। ধরো একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমি ধরছি জয়েন করলে 20,000 টাকা স্যালারি হয়, প্রত্যেক বছর তার 4 টাকা করে মাইনে পড়ে। তাহলে 5 বছর পরে সেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মাইনে হলো হচ্ছে 40,000 টাকা, কথা কথা বলছি। 15 বছর পরে সেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মাইনে হবে 80,000 টাকা। তাহলে কোম্পানি এখনকার দিনে ওই 80,000 টাকা দিয়ে মেডিকেল ল্যাব রাখবে না, তখন দেখবে ওই 80,000 টাকার জায়গায় 30,000 টাকা দিয়ে নতুন রিক্রুটমেন্ট হচ্ছে। তার ফলে ম্যাক্সিমাম 5 বছর তুমি একটা পজিশনে থাকতে পারবে। তুমি যদি তার মধ্যে গ্রো করো ফাইন, কোম্পানিতে রয়ে গেলে, আর গ্রো ন করতে পারলে কোম্পানি তোমাকে গো করে দেবে। বুঝতে পারলে রূপঙ্কর? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে স্যার, যে এই এরিয়া ম্যানেজার হওয়ার পরে বা মানে আরএসএম হওয়ার পরে বা জেডএসএম হওয়ার পরে এদের স্যালারি স্ট্রাকচারটা কিরকম হয়? যা আপনি যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের স্যালারি স্ট্রাকচারটা ডিফাইন করলেন, এনাদের স্যালারি স্ট্রাকচারটা কিরকম হতে পারে? দেখো আমি অ্যানুয়ালে বলছি, এএসএম মানে এরিয়া ম্যানেজারের অ্যানুয়াল থাকে হচ্ছে 6 থেকে 10 লাখের মধ্যে। রিজিওনাল ম্যানেজারের অ্যানুয়াল থাকে মোটামুটি 8 থেকে 20 লাখের মধ্যে। আর জেডএসএম এর অ্যানুয়াল থাকে 12 থেকে 30 লাখের মধ্যে। এবারে কোম্পানি টু কোম্পানি ভ্যারি। আমি যদি টেক হোমে যাই, যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের মাইনে আমি ধরি 18,000 টাকা, এরিয়া ম্যানেজারের মাইনে আমি ধরবো সামওয়্যার নিয়ার 42 to 60,000। রিজিওনাল ম্যানেজারের মাইনে আমি ধরবো সামওয়্যার বিটুইন 80 to 95,000। আর জোনাল ম্যানেজার 120 থেকে 220। বলতে পারলাম? ওকে স্যার, থ্যাংক ইউ। আর যত উপরের দিকে উঠবে তোমার পার্কস বাড়বে, অ্যালাওয়েন্স বাড়বে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ 1,200 টাকা হোটেলে উঠবে, রিজিওনাল ম্যানেজার আর জোনাল ম্যানেজার 7,000 টাকা হোটেলে উঠবে, সে এসে হায়াতে উঠবে। কোয়ালিটি অফ লাইফ উইল চেঞ্জ। ওকে স্যার, থ্যাংক ইউ। নেক্সট। আচ্ছা, সরকার। বিজয় সরকার। বিজয়, তোমার কি এনকোয়ারি আছে? তুমি স্যারকে করো। হ্যাঁ স্যার। বলো। স্যার গুড আফটারনুন। আমার রহম। আমার বাড়ি হচ্ছে ফালাকাটাতে। আমি এর আগে মেডিকেলে ছিলাম, এই লাইনে এর আগে ছিলাম। তো এই কারণে জানতে চাচ্ছি যে কি রকম। বিজয় আর একবার বলো না, কথা কেটে কেটে যাচ্ছে। ফালাকাটায় ছিলে, মেডিকেলে ছিলে, তারপরে? স্যার হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো। হ্যাঁ বললাম বললাম যে স্যার এই কোরিয়ার জিনিসটা কি রকম, এখান থেকে আমি কি রকম জব সিকিউরিটি পাবো? জব সিকিউরিটি বিজয় ডিপেন্ড করবে তোমার পারফরমেন্সের উপরে। তুমি যদি দুবেলা কাজে বেরো তোমার জব সিকিউর। আর তুমি যদি ফাঁকি মারো, ফলস রিপোর্ট করো, ডাক্তার না দেখে বলো যে ডাক্তার দেখছি, ইওর জব ইজ আনসিকিউর্ড। জব স্যার সিকিউরিটি, এখান তোমার জব সিকিউরিটি তুমি দেবে, তোমার জব সিকিউরিটি কোম্পানি তোমার দেবে না। আর ফালাকাটা বলে কোনো আলাদা ব্যাপার না। ভারতবর্ষের যে কোনো জায়গাতেই যে কাজ করবে তার চাকরি থাকবে, যে কাজ করবে না তার চাকরি থাকবে না। স্যার এই হচ্ছে সোজা বলছিলাম কথা। এখান স্যার বলছিলাম এখান থেকে কোন হুম। কোন কোম্পানিতে আমি জব পেতে পারি? পৃথিবীর সব কোম্পানিতে। তুমি কোন কোম্পানিতে পাবে সেটা ডিপেন্ড করবে তোমার কোয়ালিটি এবং ক্যালিবারের উপরে। কারণ এমন কোনো অসুখ নেই যেটা কলকাতায় হয় অথচ ফালাকাটায় হয় না।
ওখানে নার্ভের অসুখও হবে, ওখানে গাইনির অসুখও হবে, ওখানে হার্টের অসুখও হবে, ওখানে কিডনির অসুখও হবে। সো অসুখের প্যাটার্নটা সব জায়গাতেই সমান। তাই জন্য সব কোম্পানি সব জায়গাতে মার্কেটিং করছে। কিছু অত কম, মানে ওখানে ধরো একটা সুপার স্পেশালিটিটা ওখানে হবে না। ধরো অঙ্কোলজি, তো কেউ ধরো একটা দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, তাকে শিলিগুড়ি বা কলকাতা আসতে হবে। কিন্তু জেনারেল হ্যাঁ স্যার। মেডিসিন তোমার কাছাকাছি সব আছে। হ্যাঁ স্যার। স্যার আমার বয়স 23, আমি 20। হ্যালো স্যার। বলো, শুনছি। 2023-তে আমার বিএ কমপ্লিট হয়েছে। হুম আমি আমি 2 বছর ছিলাম এই লাইনে, মানে হুম সেলসম্যান না, সেলসম্যান না, মানে ওষুধের ওষুধের দোকানে ছিলাম আর কি, এই লাইনে কাজ করেছি। হুম তো অনেক এমআরআই সাথে আমার কথা হয়েছে, অনেকে আমার বলেছে। দেখো, তোমার প্রশ্নটাই বুঝতে পারছি না। তুমি 2 বছর যেহেতু ওষুধের লাইনে ছিলে, এটা অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ। তেমনি হ্যাঁ হ্যাঁ স্যার। ইন্টারভিউতে তোমার ইন্টারভিউতে তোমার জিজ্ঞেস করা হবে, আমি জিজ্ঞেস করছি, 3টে সিপ্রোফ্লক্সাসিন মলিকিউলের ব্র্যান্ড বলো। যদি বলতে পারো ফাইন, বলতে না পারলে হ্যাঁ বলা হবে যে ওষুধ দোকানে কাজ করেছো, কি করেছো। তো তুমি যে এক্সপিরিয়েন্সটা করেছো, তুমি যদি এক্সপিরিয়েন্সের ডিভিডেন্ড চাও, তেমনি কোম্পানিও বুঝে হুম। নেবে যে এক্সপিরিয়েন্সটা হ্যাঁ স্যার। তুমি হ্যান্ডেল করতে পারছো কিনা। ঠিক আছে। স্যার। হ্যাঁ স্যার, এখানে কাজ করলে পরে আমার কি বাংলাতে কথা বলা ম্যান্ডেটরি নাকি ইংলিশে কথা বলা তো ম্যান্ডেটরি? তোমাকে ডাক্তারের চেম্বারে যেখান ঢুকতো পুরো কথা বাংলায়, কিন্তু যখন তুমি সায়েন্সটা বলছো, ব্র্যান্ডটা বলছো, ওষুধটা বলছো, সেটা ইংরেজিতে। ওষুধের তো বাংলা হয় না। হ্যাঁ স্যার। নেক্সট। শানু। So, sir, if you don't শানু। mind, I ask only one thing. ये को आकाश बोल रहे हो क्या? No, 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 sir. I say Ankit Mehta. अंकित, आपका बारे में हम आएंगे, सबका एक एक क्वेश्चन ले लेंगे, उसके बाद आपको आएंगे। हाँ, शानू Sir, बोलो। sir, शानू, if you don't mind, sir, मुझे एक्चुअली किसी काम से पर्पस बाहर निकला तो तो मैं मैम से कनेक्ट कर लूंगा. आप बाद में मैम से बात कर लो, क्योंकि पहले मेरे को सबको एक अपॉर्चुनिटी देना पड़ेगा। ओके, 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 सर, नो इशू, सर. हाँ हाँ, ओके, थैंक सर, सर, मुझे एक चीज जानना था, सर, बांग्ला यू। मैं लैंग्वेज अगर मेरा. मैम, यू प्लीज फॉलो द रूल्स। ओके, 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 थैंक यू आई सो हैव मच, सर. आंसर्ड 3 ऑफ योर क्वेश्चंस। ओके, शानू। ओके. শানু, তোমার কি এনকোয়ারি আছে? তুমি স্যারকে করো। শানু। ওকে। স্যার শাশ্বত দাশগুপ্ত। শাশ্বত, তোমার কি এনকোয়ারি আছে? Yes, sir. Good बोलो। afternoon. হ্যাঁ, गुड I am आफ्टरनून। Shashank শাশ্বত Dasgupta. বল। बोलो, सुनिए। I am from Belgorия. My age is 26 plus. তো স্যার, আমি আমার সমস্যাটা একটু এক্সপ্লেন করে আপনাকে বলতে চাই। এটা হচ্ছে, আই এম অ্যান অপটোমেট্রিস্ট। আমি ব্যাচেলার কমপ্লিট করেছি 2023-এ উন্নাস কলেজ থেকে ব্যাকআউটের আন্ডারে, এবং আইএমএস থেকে 2025-এ মাস্টার্স কমপ্লিট করেছি। এখন স্যার আমি বারাসাতে এবং নওদাপাড়া আর এগুলো 3-4টে অপটিক্যাল মিলিয়ে আমি এখানে পেশেন্ট দেখি। তবু আমি স্যার বলছি যে আমি খুব, আমার ফ্যামিলি প্রচন্ড ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছে, তো তো আমিও কিন্তু স্ট্রাগল করছি, এখন সেইভাবে রেগুলার হতে পারিনি। এবং এবার আমার হসপিটাল এবং সিএমএইচ অফিসে আমি ইন্টারভিউ দিচ্ছি এবং করছি, কিন্তু এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছে, প্রত্যেক জায়গাতেই হয় আমার শুনতে হচ্ছে যে না, আপনি যদি ডিপ্লোমা করতেন তাহলে ভালো হতো, অথবা আপনার আরো 5-6 বছরের, মিনিমাম 5-6 বছরের হসপিটাল এক্সপিরিয়েন্স লাগে। এবার 1-2 বছর হসপিটাল এক্সপিরিয়েন্স দেখে অনেকে আমাকে নিতে চাইছে না, অথচ আমার কোয়ালিফিকেশন হাই কোয়ালিফিকেশন আছে। তা সত্ত্বেও তারা তারা নিজের দেখি তারা হয়তো প্রথমে বলছে যে আপনার নেবো, আপনাকে সব করবো, প্রশ্নটা তারপরে বলো, প্রশ্নটা বলো, হুম, তোমার প্রশ্নটা কি? এটাই সেটা বলতে চাইছি যে আমার মতো একজন আচ্ছা, বলছি বলছি বলছি, শোনো অপটোমেট্রিস্ট শোনো শোনো। ব্যাচেলার। অপটোমেট্রিস্ট হিসেবে তুমি যে চেম্বার করছো, এটা কিন্তু কোয়াক প্র্যাকটিস। চেম্বার করার লাইসেন্স তোমার নেই। যে মানুষরা অপথ্যালমোলজিস্ট বা চোখের ডাক্তারের কাছে যেতে আর্থিকভাবে সক্ষম নয়,
তুমি তাদেরকে দেখছো। তোমার এই পেশাটা কিন্তু চলবে তুমি যদি ইন্টেরিয়ারে প্র্যাকটিস করো। খুব মানে গ্রামের দিকে যদি ইন্টেরিয়ারে প্র্যাকটিস করো, অপটোমেট্রিক্স আর ডাক্তারের মধ্যে আর পার্থক্য বোঝে না। হ্যাঁ, ওষুধের চশমার দোকানে তুমি বসবে, ওখান থেকে প্র্যাকটিস হয়ে যাবে। তো আর তুমি যদি একটা মেন স্ট্রিম কেরিয়ার করতে চাও, তাহলে তুমি যদি ফার্মাসিউটিক্যালের আই ডিভিশনে জয়েন করো, মাল্টিন্যাশনাল কোম্পানি লাইক অ্যালার্জন, করোনা রেমিডিস, তুমি কিন্তু খুব ভালো কেরিয়ার পেতে পারো। তো আমি তোমাকে অ্যাডভাইস করবো, তুমি ম্যামের কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নাও, একদিন এসে আমার সঙ্গে দেখা করো। হ্যাঁ স্যার, আমি করতে তোমারটা চাই। তোমারটা পার্সোনালি নেচার হয়ে যাচ্ছে, এটা আমি মানে এখন এত বেশি যাচ্ছি না, কিন্তু তুমি যেটা করছো সেটা ঠিক করছো না অ্যাকচুয়ালি। লং টার্ম এটা তোমার কোনো লাভ হবে না। কেন স্যার? ম্যামের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নাও, নিয়ে একদিন এসে তুমি আলোচনা করে দেবো। আচ্ছা, ঠিক আছে স্যার, কথা নেক্সট। বলে নিই। থ্যাংক ইউ। সোম সাহা। সোম সাহা, তোমার ইনকোয়ারি কি আছে স্যারকে করো। সোম, তোমার কি ইনকোয়ারি আছে? আচ্ছা, নেক্সট সুবর্ণ। সুবর্ণ, তোমার কি ইনকোয়ারি আছে? সুবর্ণ, তোমার কি ইনকোয়ারি আছে? নেক্সট শুভঙ্কর। শুভঙ্কর, শুভঙ্কর, তোমার কি ইনকোয়ারি আছে স্যারকে করো। হ্যালো স্যার। বলো। স্যার আমার নাম শুভঙ্কর দে, আমি দত্তবাগানে থাকি, আর আমার 20 বছর বয়স। আমি গ্রাজুয়েশন তো এখন কমপ্লিট বলতে গেলে, আমি 6 সেমিস্টার দিলাম এখনো, আশা করছি এই বছরই আমার কমপ্লিট হয়ে যাবে। তো আমি বিএ নিয়ে পড়েছি সায়েন্সের ব্যাপারে। আমি তো সেই ক্লাস 9-এ পড়ে দিয়ে আমাদের 10-এ করোনা হওয়ার পরে সায়েন্সের ব্যাপারে তো এইটুকুই আমার নলেজ সীমিতই থেকে গেল। আমার এইটুখানি জানার ছিল যে সায়েন্সের ব্যাপারে আমাকে কি কি জানতে হবে। বেসিক হিউম্যান বডি জানতে হবে, হার্ট কোথায়, লাংস কোথায়, কিডনি কোথায়, ব্রেন কোথায়। এই যে হার্ট, তার মেন পাম্পিং অ্যাকশনটা কে করে, কিডনির নেফ্রনের কি কাজ, ব্রেনের নিউরনের কি কাজ, তোমাকে ক্লাস 10 লেভেল বায়োলজিটাই জানতে হবে। যেটা ইন্টারভিউতে প্রশ্ন আসবে সেটা আমরা করিয়ে দেবো, সেটা নিয়ে তোমার চিন্তা করার কিছু নেই। সায়েন্স নিয়ে ঘাবড়িও না, কারণ সায়েন্সের ওপরে ইন্টারভিউ কম আসে। তোমাকে ক্রিটিক্যাল সিচুয়েশন দিয়ে দেওয়া হবে, ডাক্তারের কাছে যাচ্ছ, উনি লিখছেন না, 3 মাস ধরে যাচ্ছ লিখছেন না, তুমি কি করবে? ডাক্তার বলছে লিখবো কিন্তু লিখছে না, তুমি কি করবে? তো কেস স্টাডির উপর এখন ইন্টারভিউ হয়, মানে হার্টের কটা চেম্বারের উপর ইন্টারভিউ এখন হয় না। আর নেক্সট। একটা কোশ্চেন ছিল, বলো বলো। বলছিলাম আপনার, যেমন আমি পডকাস্টে দেখেছি আপনার এই, আপনি ক্লাসটা করেও বুঝলাম যে কোম্পানি মোটামুটি ইয়াং অ্যাডাল্টসদেরকেই হায়ার করে, ঠিক আছে? হুম। তো এখন তো যেহেতু আমাদের কলকাতায় বাড়ি, আর নর্থ কলকাতায় আপনি বললেন যে কম্পিটিশনটা একটু বেশি। হুম। তো যাদের কোনো পদোন্নতি হবে না, ঠিক আছে, তাদের ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে তারা কোম্পানি বাইরে চলে যাবে। পদোন্নতি হবে না কেন বলছো? মানে পদোন্নতি চাও না, না পদোন্নতি তুমি ধরে নিচ্ছ যে তোমার মধ্যে সে কোয়ালিটি নেই? আমি বলতে চাইছি যে যেহেতু কম্পিটিশনটা বেশি, সবাই তো আর এরিয়া ম্যানেজার ওটা বা রিজনাল। ওটা সবাই হবে, এটা মানে হবে, এটাই প্রফেশনাল বিউটি। তোমাকে শেখানো হবে, তুমি হবে। ওই ডিটারমিনেশন নিয়ে এসো, জয়েন করার আগে হেরে যেও না। কেউ এরিয়া ম্যানেজার আজ অব্দি জন্মায়নি। যে যত পরিশ্রম করবে, যে যত ইনভলভমেন্ট দেবে, তার তত উন্নতি হবে। প্রথম থেকে একদম নেগেটিভ ভাববে না। হবে না কেন? নিশ্চয়ই হবে। বলতে পারলাম? শুভঙ্কর। শুভঙ্কর, নেক্সট। তুমি শুনতে পাচ্ছ? সুনন্দন। সুনন্দন, তোমার কি ইনকোয়ারি আছে, তুমি করো। ম্যাম ম্যাম, হ্যালো ম্যাম, বলো। হুম। আমি সুবর্ণ বলছি।
তখন স্যার বলো বলো প্রবলেম বলো হয়েছিল একটু স্যার, তার জন্য। বলো স্যার বলো আমার নাম সুবর্ণমাল, আমি বীরভূম হুম ডিস্ট্রিক্ট থেকে বলছি। হুম আমি 2023 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। হুম স্যার আমার একটা কোশ্চেন হলো যে স্যার, যে টার্গেট যে পূরণ যদি না করি, না করতে পারি, তো যে এক্সপেন্স থাকে সেটা কি স্যার কোম্পানি দেয় না? কেন দেবে না? তোমার স্যালারি আর এক্সপেন্সের সঙ্গে টার্গেটের বিন্দুমাত্র সম্পর্ক নেই। এইসব যেগুলো তোমরা শুনেছো এগুলো ছোটখাটো কোম্পানির প্র্যাকটিস হতে পারে। কেরিওগ্রাফ এরকম কোনো কোম্পানির সঙ্গে কাজ করে না। দেখো, যে একটা যে কোনো ইকোসিস্টেমে, যে কোনো একটা সমাজে খুব ভালো, অ্যাভারেজ, মন্দ, খুব মন্দ সবাই থাকে। তো তোমার কাছে হয়তো একটা খুব মন্দ এক্সাম্পল এসছে। স্যালারি আর এক্সপেন্সের সঙ্গে তোমার টার্গেটের বিন্দুমাত্র সম্পর্ক নেই। আচ্ছা স্যার। সেরকম কোম্পানিতেই আমরা তোমায় প্লেস করবো যেখানে স্যালারি এক্সপেন্স অভিন্ন, অ্যাপার্ট ফ্রম your টার্গেট। তুমি তো ফিল্ডে কাজ করেছো, সেল যদি না হয়, সেল সেল তো অনেক কারণে হতে পারে না। ধরো তোমার যে মেন প্রেসক্রাইবিং ডাক্তার সে বেড়াতে গেছে 15 দিন, প্রেসক্রিপশন হলো না। প্রচন্ড ক্লাইমেট খারাপ, প্রেসক্রিপশন হলো না। তারপরে তোমার ধরো আহ, তোমার প্রোডাক্টের শর্ট সাপ্লাই, প্রেসক্রিপশন হলো, অনার হলো না, ব্যবসা হলো না। তোমার শরীর খারাপ হলো, ফিল্ডে যেতে পারলে না, প্রেসক্রিপশন কমে গেল। অনেক ফ্যাক্টর থাকবে, এগুলো নিয়ে চলতে হয়। আর স্যার ক্লোজিংটা কি স্যার? ক্লোজিং মানে হচ্ছে যেদিনকে লাস্ট বিলিং হবে, যেদিনকে লাস্ট বিলিং হবে। ক্লোজিংটা হ্যাঁ এক্ষুনি মাথায় নিও না, কারণ ওটা হচ্ছে পরের ব্যাপার। ঠিক আছে? তো হ্যাঁ। তুমি এখনো তো চাকরিতে ঢোকার পরে ক্লোজিং লাগবে। তো এখন ক্লোজিং টোজিং জানলে কি হবে, ইন্টারভিউতে সব যদি একটু কথা বলে ফেলো তাহলে ভাববে যে পাকা ছেলে, বেশি 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 বুঝে গেছি। আচ্ছা স্যার, হুম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, সুনন্দন, সুনন্দন তোমার কি ইনকোয়ারি আছে, করো। স্যার আমি শামপুর থেকে বলছি। 2023 হুম সালে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম। হুম। বলতে চাচ্ছি যে স্যার, যদি মাসের পর মাস যদি টার্গেট পূরণ না হয় তখন তাহলে কোম্পানির তরফ থেকে কি স্টেপ নেওয়া হয়, মানে কোম্পানি কটা মাস দেখে এরকম? তোমার টার্গেট পূরণ না হলে সবার আগে তোমার এরিয়া ম্যানেজারকে ডেকে পাঠানো হবে। এরিয়া ম্যানেজারকে ডেকে পাঠিয়ে দেখা হবে যে কেন টার্গেট হচ্ছে না। হয়তো দেখা গেল তুমি কাজ করছো কিন্তু তোমার টার্গেট হচ্ছে না। তো এনালিসিস করে কি দেখা গেল যে তোমার ওষুধগুলো হচ্ছে পেডিয়াট্রিক, মানে বাচ্চাদের ওষুধ। আর তুমি যাদেরকে মিট করছো তারা হচ্ছে গাইনোকোলজিস্ট আর হাড়ের ডাক্তার। তাহলে তোমার ডাক্তার লিস্টটাই ভুল আছে। তুমি যদি হাড়ের ডাক্তারকে গিয়ে বাচ্চার সিরাপ বলো, তার কি লেখা স্কোপ আছে? নেই। তাহলে তোমার হয়তো ডাক্তার লিস্টটা ভুল আছে, তোমার ডাক্তার লিস্টটাকে ঠিক করা হলো। কিংবা তেমন হতে পারে তোমার ওষুধের যা দাম, প্রেসক্রিপশন হচ্ছে, কিন্তু পুরুলিয়ার ওই পার্টিকুলার মার্কেটে ওই প্রেসক্রিপশনটাকে অনার করার মতো ইকোনমিক ক্যাপাসিটি সেই পেশেন্টগুলোর নেই। তখন তোমাকে বলা হলো যে এই ওষুধগুলো বাদ দিয়ে এই ওষুধগুলোকে প্রমোট করো। তো সেল না হওয়ার অনেক কারণ থাকতে পারে, সেই অ্যানালিসিস করাটাই ম্যানেজারের কাজ। তুমি যদি সব করে দেবে তাহলে এরিয়া ম্যানেজার, রিজন ম্যানেজার, জোনাল ম্যানেজার এরা কি করতে আছে, এরাই বা মাইনে পাবে কেন? তোমার কাজ বাবা ডাক্তার চেম্বারে গিয়ে ওষুধ বলা। ইউ আর আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, রিমেম্বার, ইউ আর দ্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আর তোমার উপরে যে আছে, হি ইজ দ্য এরিয়া সেলস ম্যানেজার। সো ইউ উইল ডু দ্য মেডিকেল পার্ট and he will take care of the sales part. Sales is not your responsibility. Am I clear? Yes sir. Next. আচ্ছা, নেক্সট স্যার, সাডেন। I can't hear you, madam. হ্যালো, আমার কথা ম্যাডাম শোনা যাচ্ছে এখন, বলো। হ্যাঁ, নেক্সট যাদের নামটা ফোন নাম্বার গুলো আমি মোবাইল নামগুলো আমি বলছি। আচ্ছা, ইউজার 7047, ইউজার 7047, তোমার কি কোয়ারিজ আছে তুমি স্যারকে করো। ইউজার 7047, তোমার কি ইনকোয়ারি আছে তুমি স্যারকে করো। তোমার নামটা বলে, তুমি কোথায় থাকো, তোমার লোকেশনটা বলে তুমি ইনকোয়ারিটা করো। তো তাহলে নেক্সট যাচ্ছি আমি। আচ্ছা, ভিভো
Vivo V2205, V2205, তোমার কি নাম আছে? স্যারকে বলো, বলে ইনকোয়ারি করো তোমার কি ইনকোয়ারি আছে। স্যার এনারা মনে হয় কোনো ইনকোয়ারি নেই। আচ্ছা, আর কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। হ্যাঁ, বলো বলো হ্যাঁ স্যার, আমি কৌশিক রায়। বলো। হ্যাঁ স্যার, আমি বেহালা ঠাকুরপুকুরে থাকি। তো হুম। জানতে চাইছিলাম যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে এমনি কোর্স ছাড়াও কি কাজ পাওয়া যায়? নিশ্চয়ই পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। ঠিক তোমার আছে। মধ্যে তো তোমাকে ইন্টারভিউতে কোয়ালিফাই করতে হবে। তাহলে ফার্স্ট তোমাকে ইন্টারভিউটা পেতে হবে, এবং ইন্টারভিউতে তোমাকে সফল হতে হবে, তাহলেই তুমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে যাবে। কোর্স করেই পেতে হবে এমন কোনো মানে নেই। আচ্ছা, নেক্সট। এমনি মোটামুটি হ্যাঁ, বলো। মানে ফ্রেশারদের নেয়, এটাই আমি জিজ্ঞেস করছিলাম আর কি ওখানে। হ্যাঁ, প্রত্যেক মাসে মাসে পাই। আমরা 60-70 জন করে প্রত্যেক মাসে থেকে প্লেস করছি। এসব তো নিতেই হবে, না ইন্ডাস্ট্রি গ্রো করবে কিরকম করে। হ্যাঁ, আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি। তো এবারে দেখো, অ্যাপ্লাই করেছো, সেখানে যদি কোম্পানির কাছে চয়েস থাকে যে ফ্রেশ ক্যান্ডিডেট নেবে না ট্রেন্ড ক্যান্ডিডেট নেবে, কোম্পানি ট্রেন্ড ক্যান্ডিডেটকে আগে দেখবে। ট্রেন্ড ক্যান্ডিডেট ভালো করলে সে চাকরি পাবে, ট্রেন্ড ক্যান্ডিডেট যদি ভালো না করে ফ্রেশ ক্যান্ডিডেট চাকরি পাবে। যে ভালো ইন্টারভিউ দেবে সে চাকরি পাবে। আচ্ছা নেক্সট। স্যার আমার আর একটা কারো কোয়েরি আছে। বলো, কে বলছো? স্যার কিশোর বলছি। কিশোর বলো। বলছি স্যার, এই কোর্স চলাকালীন আমি ইন্টারভিউ দিতে পারি না? কোর্স শেষ হওয়ার পর আপনারা যে প্রেফারেন্স দেবেন সেখানে ইন্টারভিউ দেবো আমরা? দেখো, কোর্স চলাকালীন ইন্টারভিউ দিলে কি হবে, তুমি তো সিলেবাসটা কমপ্লিট করোনি। ধরো তোমার হার্ট, কিডনি, লাংস হয়েছে, গাইনি সিস্টেমটা তখন আসেনি। তুমি যেখানে ইন্টারভিউ দিলে সেখানে গাইনি নিয়ে দুটো প্রশ্ন করলো, তুমি বলতে পারবে না, হ্যাঁ। তা তুমি ফেলিয়ার হয়ে গেলে। একবার ফেলিয়ার হয়ে গেলে মানে সেই কোম্পানিতে আগামী 2 বছর তুমি ইন্টারভিউ দিতে পারবে না। So, প্রস্তুতিটা নাও, প্লেসমেন্টের দায়িত্বটা আমাদের, প্লেসমেন্টটা আমাদের উপর ছেড়ে দেবো। পড়াশোনাটা নিজের উপর নাও, প্লেসমেন্টটা আমাদের উপর ছেড়ে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। তো ইট ওয়াজ আ গুড সেশন। আমার তো কথা বলে ভালোই লাগলো। একজন একজন হাত তুলেছে, হ্যাঁ, দাও। মোটরোলা ADG40NEO, মোটরোলা। বলো বলো, প্রশ্ন করো। স্যার, আমি কুশচন্দ্র সরকার বলছি, হুম। কোচবিহার জেলার বলরামপুর। তো আমি হুম। এতক্ষণ মিটিং এ থাকতে পারিনি, বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর। তো এখন হুম। এসে মিটিং আমি প্রেজেন্ট হলাম স্যার। আমি তেমন কিছু শুনতে পারিনি, আমি জাস্ট এইটুকু জিজ্ঞেস করবো স্যার, এখানে যেহেতু একটা কাজের সম্পর্কে জানতাম যে একটা মিটিং হবে, তো এখানে কি করতে লাগবে জয়েনিং করতে গেলে, আর হচ্ছে কিরকম স্যালারি স্ট্রাকচার থাকবে? দেখো, তো আমরা তো একটা মিটিং এ ফেসে চলে এসেছি। আমরা তোমাকে ইন্ডিভিজুয়ালি ফোন করে বলে দেবো। আর এই হুম, মাসের 21 তারিখে আমরা কুচবিহারে যাচ্ছি, তখন তুমি দেখা করে নিও। ঠিক আছে স্যার, ঠিক থ্যাংক ইউ। আছে। আমি ঠিক আরেকটা আছে, কথা জিজ্ঞেস বলো। করার ছিল। বলছে আমি অলরেডি একটা কোম্পানিতে কাজ করি, আমি যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করি, আমাকে কি এনওসি দিতে হবে? মানে নোটিস পিরিয়ডটা কি না, লাগবে? না, ওরা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। তুমি কোন কোম্পানিতে কাজ করো, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখতে হবে, ওটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। এনওসি লাগবে না কোম্পানিকে। যখনই কোনো কোম্পানি ছাড়বে, সুন্দর করে ভালো করে ছাড়বে, ভদ্রভাবে ছাড়বে। কারণ জানবে ইন্ডাস্ট্রিটা ছোট, ওই কোম্পানির কাছ থেকেই ভবিষ্যতে লোকে রেফারেন্স চাইবে যে ছেলেটা কেমন, তারা যেন তোমার সঙ্গে ভালো বলে। কোনোদিন কোনো জায়গাতে ঝগড়াঝাটি করে অশান্তি করে ছাড়বে না, সে তো ওকে যেখানে স্যার। থাকো না কেন। ঠিক আছে। তো স্টুডেন্টসরা ভালো লাগলো। তো আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ। সো উইথ দিস আই ক্লোজ টুডেস ওয়েবিনার। থ্যাংক ইউ সো মাচ।